মধ্য কলকাতায় একটি মেস। পিয়ন, মাস্টারমশাই ও রেলকর্মীর মতো কিছু চাকুরিজীবী আর কিছু ব্যাচেলারদের নিয়েই গঠিত এই মেস। রবিবার সকাল তাদের জন্য স্বর্গসুখ। পালা করে এখানে তাস খেলা চলে, অর্থাৎ 4 জন খেলে এবং বাকিরা দেখে, এবং 4 জন পরিবর্তিত হয়ে অন্য 4 জন এসে বসে এবং বাকিরা দেখে। কিন্তু খেলতে খেলতে হঠাৎই একজন অকস্মাৎ মারা যায়। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম অদ্ভুত হত্যা। গল্পটি লিখেছেন বুদ্ধদেব বসু। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম, চন্দন এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নাম ব্রডওয়ে হোটেল, কিন্তু আসলে বউবাজারের কেরানি ও বেকার যুবকদের একটি মেস। এই মেসে শীতের রবিবারের এক সকালের গল্পের জবনিকা তোলা গেল। চাকুরদের পক্ষে, বিশেষত কলকাতার কেরানিদের পক্ষে এই দিনটি সত্যিই স্বর্গীয়। এই তো নরহরিবাবু, যিনি অন্য সব দিন শীতের ভোর হতে না হতেই ওঠেন, তারপর শ্যামবাজারে ছেলে পড়ানো চুকিয়ে কোনো রকমের নাওয়া খাওয়া সেরে 9টা না বাজতেই আপিস ছোটেন। আজ বেলা 8টাতেও লেপের তলায় পাশ ফিরছেন। তার এইমাত্র ঘুম ভাঙল। গোটা 2 হাই তুলে তিনি অস্ফুট স্বরে বললেন, দুর্গা, দুর্গা, তারপর হাঁক দিলেন। দুর্গা। শেষের ডাকটি জগৎ মাতাকে লক্ষ্য করে নয়, দুর্গা মেসের এক চাকর। এক ডাকে তাকে পাওয়া গেল না। নরহরিবাবু গলা চড়িয়ে আবার ডাকলেন, দুর্গা, ও দুর্গা। গলায় বেশ জোর আছে নরহরিবাবুর। কেরানি না হয়ে কলকাতা কলেজের প্রফেসর হলে তাকে বেশই মানাতো। একতলার সিঁড়ির কাছে কলতলায় দুর্গা চায়ের কাপ ধুচ্ছিল। তার কানে সে ডাক পৌঁছল। সে তাড়াতাড়ি হাতের কাজ ছেড়ে একটা চায়ের কেতলি নিয়ে বেরিয়ে গেল। মিনিট 5 পরে কেতলিতে চা, একটা প্লেটে 2খানা টোস্ট, চায়ের পেয়ালা ঝরিয়ে উঠে এলো তেতলায় নরহরিবাবুর ঘরে। তাকে দেখেই নরহরিবাবু চটে উঠলেন। হতভাগা, এতক্ষণ ধরে তোকে ডাকছি, কোথায় থাকিস? দুর্গা বলল, আপনার চাটা একেবারে নিয়েই এলুম। বাহ, বেশ। তোর বেশ বুদ্ধি আছে দুর্গা, জীবনে তোর উন্নতি হবে। আমি তো জানি আপনি রবিবার সকালে উঠেই প্রথমে 1 পেয়ালা চা খান, তাই আপনার ডাক শুনে ওপরে না এসে একেবারে চা আনতেই চলে গেল। চা নরহরিবাবু রোজ সকালেই খান, তবে অন্যান্য দিন এমন আরাম করে খাওয়া হয় না। টিউশনি করতে যাওয়ার পথে দোকানে ঢুকে তাড়াহুড়ো করে খেয়ে নেন। আজ আরাম করবার দিন, আজ সব ব্যবস্থাই অন্যরকম। বেশ বেশ, চাটা ঢেলে দাও তো বাবা। টোস্ট এনেছিস দেখছি, খুব ভালো। দুর্গা, লেখাপড়া জানিস? তক্তপোষের পাশে টেবিলের ওপর চায়ের পেয়ালাটি রাখলো দুর্গা। অল্প অল্প জানি। পাস টাস করলে তোর ভালো চাকরি হতো দুর্গা। আজকালকার দিনে তা কি জোর করে বলা যায়? তা যা বলেছিস, তুই বিয়ে এমএ ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। তুই কত খাটাতে পারছিস বলে খেতে পারছিস। ও খাটুনি মেসে, তাই না? তা খাটতেই তো এসেছি। নে এটা, টেনে টেনে খাস। এখানে আমাদেরই যা খাওয়ার ব্যবস্থা, ওরা যা খাস ভাবতেই ভয় করে। দুর্গা এক আনি তার জামার পকেটে রেখে চুপ করে দাঁড়িয়ে রইল। নরহরিবাবু প্রায় তাকে এরকম 2-4 পয়সা দিয়ে থাকেন। মানুষটি তিনি একটু শৌখিন গোছের, বোধহয় তার রোজগারও ভালোই। তেতলায় একটা আস্ত ঘর নিয়ে থাকেন তিনি। তার উপর হৃদয়টাও তার কোমল। মেসে যখনই যার দরকার 2-4 পয়সা ধার দিতেও পরোয়া করেন না তিনি। সেই টাকা যে সবসময় ফেরত আসে তাও নয়। বেকার ছেলেদের চাকরির খোঁজ খবর দেওয়া, তাদের অ্যাপ্লিকেশন নিজের অফিস থেকে টাইপ করে আনানো, এসব তিনি হামেশাই করে থাকেন। আর এই কারণে মেসের সকলেই তাকে ভালোবাসে। ম্যানেজার থেকে শুরু করে সকলেরই তিনি হরিদা। নরহরিবাবু বললেন, একখানা খবরের কাগজ যে চায় দুর্গা। নিয়ে আসবো। এখনই আবার এতগুলো সিঁড়ি ভাঙবি? দিন রাতে সিঁড়ি ভাঙছি বাবু, ওতে আমাদের কিছু হয় না। দুর্গাকে নরহরিবাবু একটু বিশেষ স্নেহর চোখেই দেখেন। তার কারণও আছে। দুর্গা ভারী ছেলে মানুষ,
18-19 মতো বয়স, দেখতে সুন্দর, হাত পা ঝকঝকে তকতকে পরিষ্কার, দেখে ভদ্রলোকের ছেলে বলেই মনে হয়। কথাবার্তাও মার্জিত। এই মেসে সে নতুন এসেছে, পুরো 1 মাসও হয়নি। মেসের চাকরদের গালাগালি এমনকি মারধর তাকে প্রায়ই সহ্য করতে হয়, আর খাটতে হয় ভূতের মতো। দুর্গাকে দেখে মনে হয়নি সে কাজটা চালাতে পারবে। ম্যানেজার বাবুও বোধহয় তার সুন্দর মুখ দেখেই দয়া করে তাকে বহাল করেছিলেন। বাবুদের 5 মাস খাটার জন্যই তাকে রাখা হয়েছে। মেসের সব বাবুরাই তাকে একটু একটু দয়া করেন, মাঝে মাঝে একটু একটু বকুনি দিলেও এ পর্যন্ত চড়চাপড় তার পিঠে কখনোই পড়েনি। তবে এও বলতে হয় যে কাজকর্ম দুর্গা বেশ ভালোই চালাচ্ছে। শুধু তার সুন্দর মুখ দেখে নয়, তার কাজেও সকলে তার উপর বেশ খুশি। নরহরিবাবু বালিশের তলা থেকে আরও একটা আনি বের করে দিলেন। তাহলে যা, তোমার খবরের কাগজ নিয়ে আয়। আনন্দবাজার? না না, বাংলা কাগজ আমি পড়ি নে। জানিস, 20 বছর আগে বিয়ে ফেল করেছিলাম। সুরেন বাড়ুজ্যের বক্তৃতা এখন আমার মগজে ঘুরছে। অমৃতবাজার আনবি। আর শোন, 4 তলার বাবুকে একবার ডেকে দিবি, বলবি আমি তাকে তাস খেলতে ডেকেছি। প্রতি রবিবারেই নরহরিবাবুর ঘরে তাসের আড্ডা বসে। দুর্গা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরোজ এসে ঘরে ঢুকলো, বলল, কি দাদা, আজ খেলাটা হবে না? আরে হবে হবে, বসো। এই তো ঘুম থেকে উঠলুম, দেখছি এই সকালে একেবারে ফিটফাট বাবু সেজেছো। বেরোচ্ছ নাকি কোথাও? আর বলেন কেন, আজ অফিসের বলবো মেয়ের বিয়ে, 10টা থেকে হাজিরা দিতে হবে। ভাবছি তার আগে তো পেট খেলেই যায়। বেশ, লোকজন ডেকে আনো, আমি ততক্ষণ হাত মুখটা ধুয়ে আনি। গোবিন্দবাবুকেও খবর পাঠিয়েছি। এই বুড়োটাকে আবার কেন দাদা? বুড়ো তো আমিও। হ্যাঁ, রেখে দাও, তোমার 45 হলেই খুব বেশি। সত্যি হরিদা, ওই একচোখা গোবিন্দটাকে 2 চক্ষে দেখতে পারি না। ও এলে 8টাই মাটি হয়। তোরা সকলে মিলে তাকে বয়কট করেছিস বলেই আমি মাঝে মাঝে ওকে ডেকে পাঠাই। কিন্তু যে কানা, সে তো আর ওর দোষ নয়। আর উনি যে কিপটে, তা ওনার স্বভাবেরই দোষ। তাস খেলতে তিনি ভালোবাসেন, এমনও ভালো। এ অবস্থায় একই মেসে থেকে তাকে না ডাকলে কি ভালো দেখায়? রেখে দাও তোমার ভালো দেখানো, লোকটাকে এই মেস থেকেই তাড়িয়ে দেওয়া উচিত। কি অপরাধে? ইনি কুৎসিত আর কিপটে, তাই বলে কি মানুষ নন? মানুষ? ওকে তুমি মানুষ মনে করি না, টাকার কুমির। দেখ, আমাদেরই মতো একটা মেসে পড়ে আছে, এটা ধুতি আর হাফ শার্ট পরে, বিড়ি ফোকে, মান্ধাতার আমলের একটা তেল চিটচিটে বালাপড় জড়িয়ে শীত কাটায়। ওর গায়ে দুর্গন্ধ, ওর দাড়িতে উকুন, ওর কাপড় এত ময়লা যে ওর পাশে বসতে ঘেন্না করে। অন্যের জন্য কিছু নাই করলো, যথেষ্ট থাকা সত্ত্বেও নিজের জন্য যে একটা পয়সা খরচা করে না, তুমি তাকে মানুষ বলো? বড্ড চটে গেছে দেখছি। ওর কাছে কিছু ধারটা চাইতে গিয়ে জব্দ হয়েছিলে বুঝি? খেপেছো তুমি? পাথর ভাঙলে রক্ত বেরোবে, কিন্তু গোবিন্দ চাটুর্যের আঙুলগুলো একটা পয়সাও ভরবে না, তা তুমি জেনো। বড্ড ছেলে মানুষ আছে এখনো সরোজ। সব মানুষ একরকম নয়, এ কথা এখনো মেনে নিতে পারো না কেন? এই যে দুর্গা এসেছে অমৃতবাজার নিয়ে, তুমি বসে বসে একটু কাগজখানা পড়ো, আমি আসছি। দুর্গা, তোমার বাবুকে বলেছিলি আসতে? মিনিট কয়েকের মধ্যে আরও কয়েকটি ছোকরা এসে ঘরে জড়ো হলো। সকলেই তাসের গন্ধে এসেছে। 4 জন খেলবে আর বাকিরা দেখবে ও উৎসাহ দেবে। আবার খানিকক্ষণ পরে তারা বসবে আর অন্যরা দেখবে। এই রকমভাবেই হয় প্রায় রবিবারে। দুর্গা নরহরিবাবুর বিছানা ঠিকঠাক করে সুজনি দিয়ে ঢেকে ঘর থেকে চলে গেল। তখন সেই বিছানার উপরেই গুলজার হয়ে বসলো সবাই। মনোহর বলল, বেশ কনকনে শীত পড়েছে আজ। এমন দিনেই তো আড্ডাটা ভালো জমে। শুধু তাস নয় ভাই, আজকে হরিদাকে বলে চায়ের ব্যবস্থা করা যাক। আর সেই সঙ্গে গরম সিঙ্গারা, বলল সরোজ। জানো তোমরা, সে ব্যবস্থাও করেছে হরিদা। ফর্সা বেটে মতো একটি ছেলে এক কোণে বসে তাস নিয়ে নাড়াচাড়া করছিল। এবার সে বলল, তা হরিদা তো আড্ডা বসলেই চা খাওয়ান, আমাদের একদিন বিনিময়ে কিছু করা উচিত। আরে শুধু কি চা, রীতিমতো ভোজ ফিস্টি। হুররে! বিরাট ভোজ দিচ্ছেন শ্রী গোবিন্দচন্দ্র চট্টোপাধ্যায়। ওই নামটা শোনার সঙ্গে সঙ্গে সকলেই একসঙ্গে হেসে উঠল। তা আমিও মনে মনে ভেবে রেখেছি,
আজ বুড়োর কাছে খাওয়া আদায় করে তবে ছাড়বো। গোবিন্দ বুড়ো খাওয়াবে? তাহলেই হয়েছে। ভালো করলে না সরোজ। ওই সকালবেলা বিটকেল পুরো নাম করে কপালে যে কি আছে কে জানে। না না, আমি যা প্ল্যান করেছি করাই যায়। এমন চেপে ধরবো পুরোটাকে যে এ আড্ডায় তাস খেলতে আর অন্তত আসবে না। তোমরা সব আছো তো আমার সঙ্গে? হ্যাঁ, তা তুমি কি ভেবেছো তোমার সঙ্গে আমরা পেরে উঠবো? ওর কি এক ফোঁটা চক্ষু লজ্জা আছে? তাছাড়া একদিন জোর করে খাওয়া আদায় করে লাভই বাকি। তবে তোমার মতটা কি শোনা যাক। আনন্দ বয়সে সবার থেকে ছোট, তাকে ছেলে মানুষ বলা যায়। বেকার অবস্থাতেই আছে এই মেসে। চাকরির চেষ্টা করছে সে, কিন্তু চাকরি হওয়ার কোনো আশা দেখা যাচ্ছে না। মেসের দেনা 2 মাসের বাকি। তার অবস্থা সত্যিই খুব খারাপ। পরনে ময়লা কাপড়, শীতের একটা র্যাপারও গায়ে নেই, নিচে একটা শার্ট আর তার উপরে খদ্দরের পাঞ্জাবি পরেছে। সব শুদ্ধ এই দুটোই জামা তার। কোথা থেকে নানা রকম বই জোগাড় করে এনে গোগ্রাসে পড়ে সে। আর সুযোগ পেলেই চড়া ক্যানক্যানে গলায় এমন বক্তৃতা করে যা শুনে মেষবাসীদের তাক লেগে যায়। কেউ তাকে বলে পাগল, কেউ বলে ইডিয়ট, কেউ বা এমনও সন্দেহ করে স্বদেশিওয়ালাদের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত সে। তাকে মেস থেকে তাড়িয়ে দেওয়া হোক এমন প্রস্তাবটাও কেউ কেউ এনেছে। কিন্তু মোটের ওপর তার কথাবার্তা শুনতে সকলেরই বেশ মজা লাগে। অনেকে ইচ্ছে করে তাকে আঁশকারা দেয়। আর সত্যি বেশ গুছিয়ে কথা বলতে পারে সে। তাকে নিয়ে হাসাহাসি করে সকলেই। কিন্তু একথাও অস্বীকার করা যায় না যে ব্রডওয়ে হোটেলে সেই সব থেকে ভালো বক্তা, আর পড়াশুনোও বোধহয় তারই সব থেকে বেশি। আনন্দ হাতে তাস ফেলে দিয়ে বলতে লাগলো, আমার যা মত তা আপনাদের সকলেরই মনের কথা। শুধু একজন গোবিন্দ চাটুর্যে তো নয়, এরকম দেশ ভরে জগৎ ভরে কত আছে। একজন বসে আছে রাশি রাশি টাকা নিয়ে, সেসব টাকা ওই ব্যাংকে পড়ছে, নয় নানা বদ খেয়ালে উঠছে। এদিকে হাজার হাজার লোক খেতে না পেয়ে মরছে, কিংবা ঠিক সেইটুকু খেতে পারছে যাতে কোনো রকমে বেঁচে থাকা যায়। মেডিকেল কলেজের সামনে সেদিন দেখলো একটা ভিখিরি মরে পড়ে আছে। কলকাতার রাস্তায় প্রায়ই দেখা যায় ডাস্টবিনের এঁটো নিয়ে ভিখিরি আর কুকুরের মারামারি চলছে। আর আমরা সবাই, আমাদেরই বা কী অবস্থা? বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের যা আয় তাতে কোনো ভদ্রলোকের চলতে পারে? না, চলা উচিত। কলকাতার এই মেঝের ফ্যান মেশানো ডাল আর এক টুকরো করে পচা মাছ খেয়েই কত লোকের সারা জীবন কেটে যায়, তা তো জানেন আশা করি। আর বেকার, তাই বা কত ভালো ছেলে পড়াশোনা পর্যন্ত করতে পারে না। আর বড় লোকের পেট মোটা নাদুস নুদুস হোঁদগো ছেলেগুলো ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে বেরিয়ে আসে। এই আমাকেই দেখুন, আমি জোর করেই বলতে পারি বিজ্ঞানে আমার মাথা খুব ভালো। সুযোগ পেলে হয়তো পৃথিবীতে একটা নাম রাখতে পারত, কিন্তু অভাবে আমার কিছুই হলো না। একটা 20 টাকার চাকরির জন্য পথে পথে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি। আমার টাকা নেই, আর টাকা আছে ওই কঞ্জুস গোবিন্দ চাটুর্যের, যার বেঁচে থাকার কোনো মানে হয় না। বলতে বলতে আনন্দের চোখ দুটো জল জল করতে লাগলো। বাহ, সাবাস ছেলে। আচ্ছা বলো তো আনন্দ, এসব কথা কি তোমার মুখস্থ করা থাকে? এসব আমার প্রাণের কথা। ওই পেটে রোগা ছেলেটির মুখে কথা শুনলে সত্যিই হাসি পায়, কিন্তু আবার পায়ও না, কারণ কথাগুলো বোধহয় সত্যি। তুমি তো দেখছি রীতিমতো একজন পাবলিক স্পিকার। তোমার বক্তৃতাগুলো পার্কে দাঁড়িয়ে দিলেই ভালো হয়। আমরা সামান্য কেরানি, অত বড় বড় বিষয়ে চিন্তা ভাবনা করার সময় আমাদের নেই। যদি আপনারা সবাই চিন্তা করতেন তাহলে তো হতোই। এ নিয়ে মন খারাপ করে আর কি করবে, এই তো নিয়ম। এই নিয়ম? কখনো না, এভাবে পৃথিবী চলতে পারে না। সাম্য চাই, সাম্য। চাইলেই তো আর হবে না। ওই গোবিন্দ চাটুর্যের দল চিরকালই পথ আগলে দাঁড়িয়ে থাকবে। যারা পথ আগলে দাঁড়িয়ে থাকবে, পথ থেকে তাদের সরিয়ে দিতেই হবে। বাপরে, রক্ত একেবারে টকবক করে ফুটছে যে। এসব ছাড়ো হে ছোকরা, শেষটা একদিন বিপদে পড়বে। জানেন, ডস্টয়েভস্কির একটা বইয়ে। কিন্তু তার কথা শেষ হতে না হতেই ব্যস্ত সমস্তভাবে নরহরিবাবু ঘরে এসে ঢুকলেন। তার চেহারা দেখে যেন সবাই চমকে উঠল, যেন এইমাত্র তিনি ভূত দেখে এলেন। সরোজ বলল, কি হয়েছে হরিদা, আপনাকে অমন দেখাচ্ছে কেন? গোবিন্দবাবুকে কে যেন খুন করে গিয়েছে। বলে নরহরিবাবু কাঁপতে কাঁপতে বসে পড়লেন।
মনোহর আর নরেশ একসঙ্গে চিৎকার করে উঠল, আর সরোজের মুখ একদম কাগজের মতো সাদা হয়ে গেল। কিন্তু আনন্দের মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। সে মাথা নিচু করে তাস নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। গোবিন্দ চাটুর্যে 10 বছর ধরে এই মেসেরই বাসিন্দা। ইতিমধ্যে মেসে দুবার হাত বদল হলো, একবার নাম বদল হলো, কত লোক এলো কত লোক গেল, কিন্তু গোবিন্দবাবু ঠিকই আছেন। তার জীবনযাপনের প্রণালী সত্যি একটু রহস্যময়। 4 তলায় তিনি যেই ঘরটিতে থাকেন সেটি আসলে ঘর নয়, একটা চিলে কোঠা। অতগুলো সিঁড়ি ভেঙে ওই ছোট্ট ঘরে মস্ত ছাদের মধ্যে একদম একলা থাকতে সাধারণত কেউই রাজি হয় না। ও জায়গাটা খালিই পড়ে থাকে। কিন্তু গোবিন্দবাবু ওই চিলতেটুকুতেই ভাড়া নিলেন মাসিক 2.5 টাকায়। মেসের ম্যানেজার ভাবল ও ঘর তো আর কেউ ভাড়া নেবে না, ভাড়া যে পাওয়া গেছে এই বেশি, সুতরাং 2.5 টাকাই বা মন্দ কি। গোবিন্দবাবুর খাওয়া খরচও মাসে 5 টাকার বেশি নয়, কারণ তিনি মেসের সকলের সঙ্গে খান না। সকালে একটু ডাল ভাত আলু সেদ্ধ, আর সন্ধে হওয়ার আগে খান 2টো রুটি আর একটু আলু ভাজা, এই তার আহার। চাকর দুবেলা তার খাবারটা দিয়ে ঘরে চলে আসে। এছাড়া আর তিনি কিছু খান এমনও কখনো শোনা যায়নি। এক কথায় গোবিন্দবাবু একেবারে হাড় কিপটে। লোকে বলে তার মুখ দেখলে পাপ হয়, নাম নিলে নাকি হাঁড়ি ফাটে ইত্যাদি। মেসে কেউ তার সঙ্গে মেশে না। অবশ্য সেই জন্য তার একটু আফসোস নেই, কারণ তিনি নিজেই ঘোরতর অমেরুক। 4 তলা থেকে তিনি কদাচিৎ নামেন, প্রায় সময়ই দরজা বন্ধ করে ভেতরে বসে থাকেন। সন্ধ্যাবেলা ছাদে যখন পায়চারি করেন, হঠাৎ দেখলে তাকে ভূত বলে ভুল হয়, কারণ তার চেহারাও ছিল অতিশয় কদাকার। একটা চোখ কানা, লম্বা লম্বা চুল ঘাড় বেয়ে নেমে এসেছে, নোংরা দাড়িতে মুখ চোখ ঢাকা, কপালের উপর মস্ত একটা আঁচিলও রয়েছে। ছোট ছেলেমেয়েরা তাকে দেখলে হয়তো ভয়ে চেঁচিয়ে উঠবে। চেহারা দেখে তার বয়স আন্দাজ করা খুব একটা সম্ভব নয়। 40ও হতে পারে, আবার 50 হলেও অবাক হওয়ার কিছু নেই। সবাই বলে গোবিন্দবাবু নাকি অনেক টাকার মালিক। সে যে কত টাকা, সে টাকা তার হাতে কেমন করে এলো এটাও অবশ্য কেউই জানে না। তার কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আছে এও কখনো শোনা যায়নি। তার কোনোদিন চিঠিও আসে না, কেউ তার সঙ্গে দেখাও করতে আসে না। এদিকে তিনি কাজকর্ম কিছুই করেন না। 4 তলায় ওই চিলেকোঠা ছেড়ে রাস্তায় নামতেও কেউ তাকে দেখেনি। লোকটি সত্যিই রহস্যময়। অনেকে সন্দেহ করে টাকা কড়ি তিনি ব্যাংকে না রেখে নিজের ঘরেই রেখেছেন, আর জীবিত জক হয়ে দিনরাত সেই ঘরই পাহারা দিচ্ছেন। এরকম সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কারণ এ পর্যন্ত কাউকেই তিনি তার ঘরের ভেতরে ঢুকতে দেননি, চাকরদের পর্যন্তও না। তার খাবার নিয়ে চাকরেরা দরজা ধাক্কা দেয়, তিনি বেরিয়ে এসে খাবারের থালা নিয়ে ভেতরে চলে যান। খাওয়া হলে থালাটি বাইরে রেখে দিয়ে আবার দরজাটি বন্ধ করে দেন। এই নিয়মই বরাবর চলে আসছে। 1 মিনিটের জন্য ঘর থেকে বেরোলে তালা দিতে ভোলেন না। ম্যানেজার বাবু কি নরহরি বাবু, দুজন ছাড়া আর কারোরই পারদপক্ষে মুখদর্শন করতে রাজি নন তিনি। তার কাছে গেলে ভেজানো দরজার বাইরে দাঁড়িয়েই আলাপ করেন, আর সে আলাপও 2-4 কথাতেই শেষ। তাকে দেখলে মেসের সকলেরই খুব অস্বস্তি বোধ হয়, যেন লোকটা একটা জ্যান্ত ভূত, পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই যেন। গোবিন্দবাবুর সঙ্গে আরও একটা প্রবাদ প্রচলিত, তিনি নাকি কখনো স্নান করেন না। স্নানের ঘরে অবশ্য একবার যান, কিন্তু তিনি যে স্নান করেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। চুল তার সবসময়ই রুক্ষ, এলোমেলো, বোধহয় চিরুনিও ব্যবহার করেন না। সমস্ত গা কিরকম যেন বিশ্রী আর নোংরা রকমের। লোকে বলে গচ্ছিত অর্থ ফেলে রেখে বাথরুমে 10টা মিনিট কাটাতেও তার যেন প্রাণেশ হয় না, তাই তিনি স্নান করাই ছেড়ে দিয়েছেন। কেউ বা বলে তা নয়, আবার অনেকে বলে যে তাড়াতাড়ি সাবান শেষ হয়ে যাবে বলে স্নান করেন না। কিন্তু ম্যানেজার বাবু বলে অন্য কথা। তিনি বলেন যে ভদ্রলোকের কি যেন একটা ব্যামো আছে, তার জন্য তার স্নান করা বারণ। সকলের ঘৃণিত এই লোকটির উপরে শুধু নরহরিবাবুই একটু সদয় ছিলেন। লোকটি যতই খারাপ হোক, লোকটা যে অসুখী তাতে কোনো সন্দেহ নেই। নরহরিবাবুরও কেমন দয়া হতো, মাঝে 4 তলায় গিয়ে গোবিন্দবাবুর সঙ্গে যতটা সম্ভব আলাপ করে আসতেন, এমনকি কখনো কখনো তাসও খেলতে ডাকতেন তাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, গোবিন্দবাবু তাস খেলার নিমন্ত্রণ রক্ষাও করতেন। জীবনে তার যে কোনো শখ, কোনো আনন্দ নেই যাকে জীবিত না বলে মৃত বললেই যেন ঠিক হয়,
তারও যেন একটা কোথাও শখ লুকিয়েছিল, আর সেটা হচ্ছে তাস খেলার শখ। তাসের নাম শুনলে তিনি চঞ্চল হয়ে উঠতেন। এক একদিন নিজের ঘর ছেড়ে ঘণ্টাখানেক তাস খেলে যেতেন। সকলেই অবাক হয়ে যেত। অবশ্য নির্দিষ্ট ওই 1 ঘন্টা হয়ে গেলে তিনি আস্তে আস্তে আবার উঠে নিজের ঘরে চলে যেতেন। আর তিনি যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন সকলের একটা স্বস্তির নিঃশ্বাস পড়ত। তবে তিনি তাস খেলতেন ওস্তাদেরই মতো। যারা তাকে দুচক্ষে দেখতে পারত না তারাও মনে মনে তারিফ করত তার। মুখে তার হুঁহা ছাড়া খুব একটা কথা ছিল না। শুধু কোনোদিন যদি কেউ কোনো নাটক দেখে এসেছে বা থিয়েটার সম্বন্ধে কোনো কথা তুলত, তাহলে তিনি মন দিয়ে সেসব কথা শুনতেন, এমনকি 2-4টে কথাও বলতেন। একদিন নরহরিবাবু না বলে পারেননি। চাটুর্য মশাই দেখছি থিয়েটারে খোঁজ খবর একটু রাখেন। হ্যাঁ, এককালে খুব নেশা ছিল। গোবিন্দবাবুর কণ্ঠস্বর ছিল খুব ভারী, মোটা, অথচ খুব পরিষ্কার, শুনলে চমক লাগে। এরপর নরহরিবাবু অসম্ভব একটা কথা বলেছিলেন। চলুন না, একদিন সবাই মিলে থিয়েটার দেখে আসি। কিন্তু গোবিন্দবাবু শুধু গভীরভাবে মাথা নেড়েছিলেন, কোনো কথা বলেননি। যার সম্বন্ধে কিছু জানা যায় না, লোকেরা কল্পনায় তার সম্বন্ধেই উদ্দাম হয়ে ওঠে। গোবিন্দবাবুর সম্বন্ধে অনেকগুলো থিওরি মেসে প্রচলিত ছিল। কেউ বলতো লোকটা খুনি আসামি, ফেরার হয়ে আছে। কেউ বা বলতো তিনি নিশ্চয়ই সাধু পুরুষ, দরজা বন্ধ করে বোধহয় যোগ টোক করেন। কেউ বলতো এর স্ত্রী ছেলে মেয়ে একই সঙ্গে জলে ডুবে মারা যায়, আর তারপর থেকেই উনি পাগলের মতো হয়ে গেছেন। আর জলে এমন ভয় যে স্নান পর্যন্তও করেন না। এমনই যার যা মনে হতো তাই বলতো। তবে মোটের ওপর মানুষটা নিরীহ, কারোর কোনোদিন ক্ষতি করেনি। এমনকি তার অস্তিত্ব সহজেই ভুলে থাকা যায়। সেই জন্য এই নিয়ে কারো দুশ্চিন্তাও ছিল না। এমন সর্বনাশে কাণ্ড যে ঘটতে পারে তা কেউ স্বপ্নেও ভাবেনি। মিনিটখানেক ঘরে সকলেই চুপ। তারপর নরেশ বলল, সত্যি? সত্যি নয় তো কি, আমি নিজের চোখে দেখে এলো। নিজের চোখে দেখে এলে? হ্যাঁ, পা ধুয়ে মুখ ধুয়ে ভাবলুম যাই উপরে গোবিন্দবাবুকে ডেকে আনে। তোর কাছে বলে গেল বাবুর এখনো ঘুম ভাঙেনি, শুনে ভারী অবাক লেগেছিল। কারণ আমি জানি খুব ভোরেই গোবিন্দবাবুর ঘুম ভাঙে। মনে হলো হয়তো ছাদটাতে বেড়াচ্ছেন, দুর্গা দেখতে পায়নি। তাও তিনি নেই, দরজা বন্ধ, ফিরে আসছিল। হঠাৎ কি মনে হলো ভাবলাম একটু ভালো করে দেখে যাই, যেমন একটু কৌতূহল হলো। এতদিন আছি কখনো তার ঘরের ভেতরটা তো দেখিনি। ওর ঘরে ওই একটা জানলা, আর অনেকটা উঁচুতে। অনেক চেষ্টা করেও সে জানলার কাছে মুখ নিতে পারলুম না। তখন আর কি করি, দরজাতে আস্তে ধাক্কা দিলুম। অবাক হয়ে গেলুম যখন দেখলুম দরজাটা আস্তে করে খুলে গেল। তাহলে খোলাই ছিল দরজাটা। গোবিন্দ চাটুর্যে দরজা খিলনায়টে ঘুমুচ্ছে, এই যে চোখে দেখেও বিশ্বাস হয় না। কিন্তু সত্যি দরজা ফাঁক হয়ে আছে। তারপর? কি করি ভেবে কয়েক সেকেন্ড কাটলো, কিন্তু শেষ পর্যন্ত ওই ঘরের ভেতরে একটু উকি দেওয়ার কৌতূহল কিছুতে সামলাতে পারলুম না। এই ঘর কতদিন ধরে একটা রহস্যপুরী হয়ে আছে। আজ হয়তো সেই রহস্যের কিছু সমাধান হবে। এইভাবে ঘরের ভিতরে মুখ বাড়াতেই যে দৃশ্য চোখে পড়ল। বলে নরহরিবাবু দুহাতে মুখ ঢাকলেন। কয়েক সেকেন্ড ঘরের মধ্যে ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা গেল না। তারপর নরহরিবাবু আবার বলতে লাগলেন, গোবিন্দবাবু মেঝের উপরে চিত হয়ে পড়ে আছেন, দুটো দুপাশে ছড়ানো, চোখ দুটো প্রায় বেরিয়ে আসছে। মুখটা কি বিভৎস। আনন্দ জিজ্ঞাসা করল, ঘরের ভিতর আর কি দেখলে? কি যেন এত মনে পড়ছে না। রক্ত? কই না। তাহলে গলা টিপে মেরেছে। তুমি যেন খবরটা শুনে একটু অবাক হলে না? তাই এসব লোকের কপালে অপমৃত্যু লেখাই থাকে। খবরটা দেখতে দেখতে সমস্ত মেসে, এমনকি সমস্ত পাড়াতেও ছড়িয়ে পড়ল। আর রবিবার সকালের আনন্দ মুছে গিয়ে মেসের আবহাওয়া অস্বাভাবিক থমথমে হয়ে উঠল। এত বড় একটা মেসে কারোর গলার আওয়াজও পাওয়া যাচ্ছে না।
কাজকর্ম সব বন্ধ। ম্যানেজারবাবু নরহরিবাবুর ঘরে এসে বললেন যে পুলিশে খবর দিয়েছি, ওরা এক্ষুনি আসছে, ততক্ষণ পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। সরোজ আকুল হয়ে বলতে লাগলো, হরিদা তুমি একটু বলে দাও, আমাকে যেতেই হবে, আমার চাকরি থাকবে না। তো ব্যাকুল হইও না। সরোজ হতাশভাবে বসে পড়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তার ভাব দেখে মনে হয় তার উপর যেন একটা মস্ত বিপদ ঘনিয়ে আসছে। ঠিক আধ ঘন্টার মধ্যেই দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে মেসের ভেতরে ঢুকলেন ইন্সপেক্টর রণজিৎ সামন্ত। সিঁড়ির ধারেই তাকে অভ্যর্থনা করলেন ম্যানেজারবাবু। ম্যানেজারবাবুর নাম পশুপতি ঘোষ, দেশ বরিশালে, মেজাজ বেশ করা। একটানা 5 বছর তিনি ব্রডওয়ে হোটেলের পরিচালনা করছেন। তার প্রতাপে এবং প্রভাবে মেসের যথেষ্ট উন্নতি ও সুনাম হয়েছে। আর এর মধ্যেই এই কাণ্ড। বিপদের মুখে ঘাবড়ে যাওয়ার লোক তিনি নন, মনে মনে বরঞ্চ বেশ চোটেই আছেন। কোন দুশ্মনের এত সাহস যে তার মেসের মধ্যে এরকম একটা খুন করে গেল, খুন করে চলে গেল তার এত কষ্টে অর্জিত সুনামের কলঙ্কের কালিয়েকে? আসুন ইন্সপেক্টর বাবু আসুন, খুনি বেটাকে কিন্তু ধরে দেওয়া চাই। ও ধরা না পড়া পর্যন্ত আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমি বরিশালের লোক, সেটা জানেন তো? রণজিৎবাবু বললেন, সেটা আপনার কথাই টের পাচ্ছি। চলুন তো ওপরে দেখা যাক। গোবিন্দ চাটুর্যের পরিচয় দিতে দিতে ম্যানেজারবাবু ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। কেমন লোক ছিলেন গোবিন্দবাবু, অন্য সকলের সঙ্গে তার কেমন ব্যবহার ছিল, ইত্যাদি ইত্যাদি। তেতলায় এসে রণজিৎবাবু বললেন, এরপর কোন দিকে? গোবিন্দবাবুর ঘর 4 তলায়। রণজিৎবাবু 4 তলা সিঁড়ির দিকে মাত্র পা বাড়িয়েছেন, এমন সময় নরহরিবাবুর ঘর থেকে দুর্গা বেরিয়ে এলো কয়েকটা চায়ের পেয়ালা হাতে করে। তাকে দেখে রণজিৎবাবু থমকে দাঁড়ালেন। দুর্গা পেয়ালাগুলোকে নিয়ে বেগে নেমে যাচ্ছিল। রণজিৎবাবুর দিকে চোখ পড়তেই সেও কেমন যেন একটা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে গেল। পশুপতিবাবু এটা লক্ষ্য করে বললেন, কি হলো, ওকে আপনি চেনেন নাকি? হ্যাঁ, চিনি বই কি। কি খবর চঞ্চল, কেমন আছো? দুর্গা মানে চঞ্চল কি একটা যেন বলতে যাচ্ছিল। এমন সময় পশুপতিবাবু দুজনের মাঝখানে এসে বললেন, আপনি ওকে বেশ ভালোই চেনেন মনে হচ্ছে। দেখুন, ও যদি কোনো দাগে আসামি বা অন্য কিছু হয় তাহলে আমি কিন্তু এর জন্য দায়ী নই। ওকে আপনি যা খুশি তাই করতে পারেন। ও নতুন এসেছে, ওর সম্বন্ধে আমি কিছুই জানি না। পর আমার হাব ভাব দেখে আমার কেমন একটু সন্দেহ হয়। ওকে আপনি কি একটা অন্য নামে যেন ডাকলেন না? ভাবছেন আমি শুনিনি? সব শুনেছি। এখন কথা হচ্ছে যে লোক ভদ্রলোকের ছেলে হয়ে নাম বাড়িয়ে মেসের চাকরের কাজ করতে আসে, তাকে কি বিশ্বাস করা যায়? তার উপর এই যে একটা অঘটন ঘটলো। দেখো ছোকরা, তুমি যতই চালাক হও, আমার সঙ্গে চালাকি তুমি পারবে না, তা জেনো। তোমার মতলবখানা কি খুলে বলো দেখি। আর এই যে গোবিন্দবাবু খুন হলেন, সেই বিষয়ে বা তুমি কতদূর কি জানো শুনি? ভালোই ভালোই বলবে তো ভালো, যে কী করে পেট থেকে কথা আদায় করতে হয় তা আমার ভালোই জানা। আমি যে সে লোক নই, দেশ আমার বরিশালে। আর দেখছো তো পুলিশ ইন্সপেক্টর সামনেই রয়েছেন, প্যাচ কষতে গেলে আরও বিপদে পড়বে। ইন্সপেক্টর বাবুকে জিজ্ঞাসা করুন না আমার কথা, বলল চঞ্চল। রণজিৎবাবু বললেন, আপনি কিছু ভাববেন না, ওর ভার আমিই নিচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন, ওর সঙ্গে আমি একটু কথা বলে নিই। ছোকরাকে অ্যারেস্ট করবেন তো? আমার মনে হচ্ছে ও তলে তলে এর মধ্যে আছে। ওকে ছেড়ে রাখা কোনো কাজের কথা নয়। না না, ওকে ছাড়বো না, চোখে চোখে রাখবো। আপনারা একটু অপেক্ষা করুন, একে জেরা করে দেখি কিছু বেরোয় কিনা। হ্যাঁ, তাই ভালো। কার পেটে কী আছে কে জানে। আজকালকার দিনে তো আর কাউকেই বিশ্বাস নেই মশাই। এই তো সেদিন আমাদের দেশের বাড়িতে। কিন্তু রণজিৎ সামন্ত পশুপতির কথা শেষ পর্যন্ত শোনবার অপেক্ষা করলেন না। দুর্গা অথবা চঞ্চলকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে বললেন, চঞ্চল, এ তুমি কি করছো কি? কেন, কি করেছি? শেষটায় এই মেসের চাকরের কাজ করছো? তাছাড়ার উপায় কি? উপায় ছিল বই কি, তুমি যদি আমার কাছে আসতে। কি করে জানবো যে আপনি আমাকে মনে রেখেছেন? বাহ, সেই কলকাতার হড়কড়ার ব্যাপারে তুমি যেরকম সাহস আর বুদ্ধির পরিচয় দিয়েছিলে,
তোমাকে কি ভুলতে পারি? আমি বরং মনে মনে ভেবেছি সেই ছেলেটার হলো কি, দেখা পেলে বেশ হতো, কাজে লাগাতে পারতো। তারপর 1 মাস তুমি যে কোথায় ছিলে, কি করলে, সব বলো আমাকে। বলবার বিশেষ কিছুই নেই। কলকাতা হরকরা উঠে যাওয়ার পর আমি একেবারে অকুলে ভাসলাম। তাই বলে খুব যে একটা ঘাবড়ে গিয়েছিলাম তা কিন্তু নয়। এ তো আমার অভ্যাসের মধ্যেই, ছেলেবেলা থেকে এরকমই চলছে। পকেটে একটি টাকা আর কয়েক আনা পয়সা ছিল। খুচরোটা নিজে রেখে এক চেনে সিঁদুর, চুলের কাঁটা, বেলুন, বাঁশি এসব কিনে ফেললাম রাতাবাজার থেকে। তারপর তাই নিয়েই বালিগঞ্জে ফেরি করতে বেরোলাম। রোদ্দুর বৃষ্টিতে বেশ কষ্ট হতো, কিন্তু রোজগারও তো মন্দ হতো না। কত পেতে? প্রথমটায় 2 আনা 10 পয়সার বেশি খুব একটা রোজগার হতো না, কিন্তু তাই থেকে 2 পয়সা জমিয়ে জমিয়ে আমার পুঁজি যখন একটু বাড়ল, তখন জিনিসের স্টক ক্রমেই বাড়াতে পারলাম। শেষের দিকটায় 4 আনা 6 আনা এমনকি 8 আনা পর্যন্তও রোজগার হতো। তাতে তোমার চলতো? বলেন কি, চলবে না? রোজ 4 আনাই যে অনেক। হোটেলে 2 আনায় রীতিমতো ভোজ হয়ে যায় একবেলা। 2 পয়সায় 1 পেয়ালা চা আর 6 পয়সা হাতে থাকে। 4 আনা আর কি কম। তুমি অবাক করলে চঞ্চল, এত কষ্ট করতে সত্যি তুমি পারো? না, তার পারি কই। হাজার হোক, ভদ্রলোকের রক্ত তো শরীরেই বইছে। ভদ্রলোকের তো কাজ মোটেই জোটে না। এদিকে কুলির সঙ্গেও প্রতিযোগিতায় পারি না। এই তো এখন আমাদের অবস্থা। জিনিস ফেরি করে একরকম চলছিল, কিন্তু হঠাৎ অসুখ করে আবার গোল বাঁধালো। অসুখের আর দোষ কি? নাওয়া খাওয়া শোয়া কিছুই তো ঠিক নেই, রোদ জল মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই তুমি যা বললে, এ কি আর ভদ্রলোকের সয়? আমি অবাক হচ্ছি এ কথা ভেবে যে তুমি তক্ষুনি কোনো খবরের কাগজের অফিসে চেষ্টা করলে না কেন। ও লাইনে তো তোমার অভিজ্ঞতা ছিল। চেষ্টা করলেই যে হতো তার কিন্তু কোনো মানে নেই। চাওয়া মাত্রই কি আর কোনো চাকরি হয়? এদিকে আমার যে এখন তেখন অবস্থা। আজকে রোজগার না করলে কালকেই উপোস। কাগজের অফিসে চেষ্টা করতে গেলেই হাঁটাহাঁটি হতো স্যার। এদিকে আমার সেই 1 টাকা 7.5 আনাও খামোখা খরচ হয়ে যেত। তাছাড়া হরকরা নিয়ে যেরকম কেলেঙ্কারি হলো, আমাকে তো আর কেউ বিশ্বাস করতো না। হয়তো সন্দেহ করতো আমিও তলে তলে ষড়যন্ত্রের মধ্যে ছিলাম। তাছাড়া আমি যে হরকরায় কাজ করেছি তারই বা বিশ্বাস কি? একটা সার্টিফিকেটও নেই, কিছুই নেই। আপনিই বলুন, তার চেয়ে এই কি ভালো করিনি? চাকরির চেষ্টার চাইতে হাঁটাহাঁটি খুব একটা বেশি হলো না, অথচ সঙ্গে সঙ্গে 2 পয়সাও পকেটে এলো। অবশ্যই আপনাদের অর্থে 2 পয়সা হয় অভিধানের অর্থে। তুমি তো দেখছি কথাবার্তাতেও বেশ তুখোর, মিষ্টি করে জুতোও দিতে পারো। কিছু মনে করবেন না স্যার, সত্যি কথাটা মুখে এসে পড়ল। সে যাকে, যখন অসুখ করলো কি করলে তুমি? কি আর করব, সোজা হাসপাতাল। টাইফয়েড হয়েছিল। 8 না 10 দিন সির্ফ অজ্ঞান হয়েছিলাম। অসুখের কথা আমার ভালো করে মনেও পড়ে না, কেমন যেন একটা স্বপ্নের মতো হয়। এটা কিন্তু মস্ত বাঁচোয়া। অতখানি কষ্ট সজ্ঞানে ভোগ করার উপায়ও ছিল না আমার। 2 মাস পরে অত্যন্ত রোগা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। পকেটে 1 পয়সাও নেই। যখন ফেরিওয়ালা ছিলাম, চানাচুর চিবিয়ে ফুটপাতে দিব্যি ঘুমিয়ে দিন 15 মতো কেটে গেছে। কিন্তু এখন দুর্বল শরীরে মনে হলো একটা আশ্রয় পেলে ভালো হয়। সেই সঙ্গে মনে হলো চাকরের কাজও বেশ ভালোই। দুবেলা খাওয়া জোটে, তাছাড়া ঘুমানোর জন্য একটা নির্দিষ্ট জায়গাও পাওয়া যায়। বউবাজারের দিক দিয়ে হাঁটতে হাঁটতে পানের দোকানে খবর পেলাম ব্রডওয়ে হোটেলে একটা চাকরি খালি আছে। 1 সেকেন্ডও দেরি না করে হোটেলে এসে হাজির হলাম। ম্যানেজার বাবু আমার সঙ্গে 2-4টে কথা বলেই খুশি হলেন। জানি না কি কারণে আমি তাকে খুব খুশি করতে পেরেছিলাম। সেই থেকেই এখানে আছি। কত মাইনে পাও? 5 টাকা। তাছাড়া বাবুরা মাঝে মধ্যে বকশিসও দেন। মোটার উপরও কাজটা বেশ ভালোই। হ্যাঁ, ভালোই। ভালো বই কি, 25 টাকা মাইনের কেরানিগিরির চাইতে নিশ্চয়ই ভালো। কেরানিকে লোকে আপনি করে বলে, আর চাকরকে তুমি। তাছাড়া এই 2 কাজে আর কোনো তফাৎ তো আমি দেখতে পারি না। ওটাই তো মস্ত তফাৎ। কিন্তু যাই হোক, এভাবে আর কতকাল কাটাবে তুমি?
যতদিন এর চেয়ে ভালো কিছু কাজ না জোটে। জোটাবার চেষ্টা কিছু করছো কি? চঞ্চল চুপ করে রইল। রণজিৎবাবু তার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বললেন, সাবাস ছেলে তুমি চঞ্চল। আমার যদি তোমার মতো একটা ছেলে থাকতো, নিজেকে ধন্য মনে করত। এরকম আত্মনির্ভরশীল ছেলে বাংলাদেশে কটা আছে? এই তো চাই। তোমাকে দেখে, তোমার কথা শুনে আনন্দ যেমন হচ্ছে, তেমন মনটাও একটু খারাপ লাগছে। এ কথা ভেবে যে এত দুঃখে পড়েও আমাকে তুমি একবারও মনে করলে না। তোমার কি একবারও মনে হলো না যে আমি তোমার কোনো কাজে লাগতে পারি? মনে যে না হয়েছিল তা নয়, কিন্তু আপনার বাড়ির ঠিকানা। সে তো টেলিফোনের বই খুললেই পেতে। যতই তো ঘোরাও না কেন, এখনো একেবারেই ছেলে মানুষ আছো দেখছি। চঞ্চল কিছুই বলল না। একটা কথা তোমাকে বলি চঞ্চল, এখান থেকে এবার তুমি ছুটি নাও, আমার ওখানে চলো। ভুল বুঝো না, তোমাকে আমার উপর নির্ভর করতে বলছি না। যতদিন ভালো কোনো কাজ না জোটে, আমার ওখানে থাকবে আর কি। আর কাজ যাতে তাড়াতাড়ি জোটে, সেই জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। আশা করি এতে তোমার আপত্তি হবে না। কি বলো? বেশ, আপনি যেরকম বলছেন তাই হবে। পশুপতিবাবু তোমাকে আর রাখবেনও না, এ তুমি ঠিক চেনো। একবার যখন তোমাকে সন্দেহ করেছেন, সেরকম জবরদস্ত লোক দেখছি। চলো চলো, এবার চলো, এই ব্যাপারটার কিছু হদিশ করতে পারি কিনা দেখি। চলুন। রণজিৎবাবু এগিয়ে এসে বললেন, এবার 4 তলায় যাওয়া যাক। পশুপতিবাবু উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, ওর পেটের কথা বের করতে পারলেন কিছু? ওর জন্য ভাববেন না, ওকে আমি ঠিক করে নেব। চলো হে চঞ্চল, তুমিও চলো আমাদের সঙ্গে 4 তলায়। 4 তলায় প্রায় সমস্তটাই ছাদ, শুধু এক কোণে ছোট্ট একটি ঘর। আসলে সেটি চিলে কোঠা। কার্নিশে ঘেরা এই মস্ত ছাদ বিশেষ কেউ ব্যবহার করে না। প্রায় সকলেই চাকুরে, সকলেরই সময় অভাব। ছাদে এসে হাওয়া খাওয়ার মতো বাবুগিরি কারোরই পোষায় না। তাছাড়া গোবিন্দবাবুর এমনই অখ্যাতি যে ছাদে এসে তার অলক্ষণে মুখখানা দেখতে হবে বলে সবারই ছাদে যাওয়ার ইচ্ছেটা উবে যায়। ছাদ বলতে গেলে গোবিন্দবাবুর একারই দখলে ছিল। ঘরে ঢোকবার আগে রণজিৎবাবু ছাদটি 2-1 বার ঘুরে এলেন। আশ্চর্য, ছাদটি একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার। একটা কাগজের টুকরোও কোথাও পড়ে নেই। কার্নিশে ভর দিয়ে নিচের দিকেও তাকিয়ে দেখলেন। জলের পাইপ বেয়ে উঠে আসা অসম্ভব নয়, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেই বা ক্ষতি কি? তারপরে গেলেন ঘরের ভেতর। 2 জন কনস্টেবল সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। 4 জন মানুষের ঘরটা যেন একেবারে ভরে গেল। দড়িতে ঝোলানো সামান্য 2-1টা জামা কাপড় আর টিনের একটা ভাঙা বোতল তরঙ্গ। জিনিস বলতে এই, মেঝের উপর হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন গোবিন্দ চাটুজ্জে। মুখটা ফুলে বিভৎস হয়ে উঠেছে, জিভ বেরিয়ে এসেছে। ভালো চোখটা এমন বড় যেন দৈত্যাকার চোখ, আর কানা চোখটা যেন আরো বুঝে চামড়ার মধ্যে ঢুকে গেছে। গলায় চাক চাক মাংস উঠছে লাল হয়ে ফুলে। রণজিৎবাবু নিজের মনে মনেই ভাবলেন, নৃশংস বলতে হয় হত্যাকারীকে। বুকের উপর হাঁটু চেপে বসে গলা টিপে মেরেছে। এবার তিনি জামার পকেটে হাত ঢোকালেন। পকেট থেকে তেমন কিছুই পাওয়া গেল না। তারপর খোলা হলো তোরঙ্গ। প্রথমে বেরোলো গোটা কয়েক পুরনো পাতা ছেঁড়া নাটকের বই, তারপরে 1 কৌটো দাঁত মাজন, আর তারপরে 1 জোড়া নোংরা চিটচিটে তাস। ব্যাস, আর কিছুই না। টাকা কড়ি 1 আদলাও না। গোবিন্দ চাটুজ্জের পার্থিব সম্পত্তি দেখে সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলো। নরহরিবাবু বললেন, টাকার জন্যই ভদ্রলোক প্রাণে মারা গেলেন। যে খুন করেছে সে নিয়ে সটকেছে। কিন্তু তোরঙ্গ তো ভাঙা নয়। ভাঙবার দরকার কি? তো আর তালা ছিল না। তোরঙ্গটা এতই পুরনো যে তালা দেওয়া সম্ভব ছিল না বোধহয়। তাহলে কি আপনি বলতে চান গোবিন্দবাবু তার সব টাকা করে একটা ভাঙা তোরঙ্গে ফেলে রাখতেন? তিনি কি এতই অসাবধান? কত আর সাবধান হবেন, ছেড়ে তো বেরুতেন না। হয়তো কোনো গুপ্ত জায়গায় লুকিয়ে রাখতেন, কি হয়তো তার টাকা করে কিছুই ছিল না। সবই আমাদের অনুমান। পশুপতিবাবুর ডিটেকটিভ নভেল পড়া মগজে থিওরি পাক খেয়ে বেড়াতে লাগলো। তিনি একটা লাঠি দিয়ে দেওয়াল ঠুকে ঠুকে দেখলেন কোথাও একটু আধটু ফাঁপার আওয়াজ হয় কিনা। সমস্ত দেওয়াল হাংড়ে ফাংড়ে দেখলেন কোথাও কোনো লুকোনো বোতাম বা হাতলে হাত থাকে কিনা।
লাথি মেরে মেরে মেঝের সিমেন্ট প্রায় তুলে ফেললেন, কিন্তু এর পরেও কোনো ফল হলো না। রণজিৎবাবু বললেন, নিহত ব্যক্তির সম্পত্তির সন্ধান পেতে আপনি বড়ই যেন ব্যস্ত হয়ে পড়ছেন ম্যানেজার বাবু। বৃথা চেষ্টা। এই নিষ্ঠুর হত্যাকাণ্ড যে করতে পারলো সে কি আর টাকা করে লোভ সামলাতে পেরেছে? জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর। না না, তা নয়। এই দেখছিলাম আর কি, ভদ্রলোকের সব কিছু যেমন রহস্যময় কি না। আপনার কি মনে হচ্ছে, কোনো ক্লু টু পেলেন নাকি? আপাতত একেবারেই অন্ধকার। ভারী আশ্চর্য তো। ঘরের এক কোণে গোবিন্দবাবুর বিছানাটা জড়ানো পুটলি হয়ে পড়েছিল। কেউ এতক্ষণ তা লক্ষ্যই করেনি। চঞ্চল গিয়ে সেটা খুলে ফেলেছে। বিছানা বলতে অবশ্য শুধু একটা কম্বল আর একটা ওয়ার ছাড়া চিটচিটে বালিশ, কিন্তু সেই কম্বলের মধ্যে জড়ানো একটা মস্ত বড় ঝকঝকে দামি আয়না। এই আয়নাটাই আশ্চর্য। সবাই ঝুঁকে পড়ে আয়নাটা দেখতে লাগলো। সোনালি রঙের ফ্রেম, আঙুল রেখে দেখা গেল কাজটা অন্তত 1 ইঞ্চি পুরু। একটা পয়সা খরচা করতে যার প্রাণ বেরিয়ে যেত, তার এই দামি আয়নার আজগুবি শখ কেন? আশ্চর্যই বটে। ম্যানেজার বাবু বললেন, বুড়ো প্রাণের তো রস ছিল খুব। নিজের এই অলক্ষণে মুখখানায় বোধহয় দেখতে বসে বসে। কেন অলক্ষণে মুখ কেন? কেন অলক্ষণে তা তো নিজের চোখেই দেখতে পারছেন। খোল হয়ে নিয়ে অবশ্য দেখতে ভয়াবহ হয়েছেন, কিন্তু বেঁচে থেকেও যে এর চেয়ে বেশি সুশ্রী ছিলেন তা তো নয়। আচ্ছা, ওই বালিশটার ভেতরে নোট টোট কিছু নেই তো? বলে পশুপতি বালিশটা তুলে নিয়ে একটানে খোলকটা ছিঁড়ে ফেললেন। সারা ঘরে তুলো ছড়িয়ে পড়ল, কিন্তু নোট একটিও বেরোলো না। চঞ্চল তখনও আয়নাটাকে নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ কোথা থেকে একটা তীব্র আলো এসে তার চোখটা ধাঁধিয়ে দিল। ওপরের দিকে তাকিয়ে দেখল ঘরের ইলেকট্রিক বাল্বটা তখনও চলছে। দিনের আলোয় কেউ তা এতক্ষণ লক্ষ্যই করেনি। চঞ্চল বলল, দেখছেন, কে বা কারা হাতের কাজ শেষ করে আলোটা নেভাতে ভুলে গিয়েছিল। তাই তো দেখছি। আচ্ছা, আলোটা খুব বেশি উজ্জ্বল নয় কি? এই দিনের আলোতেও কেমন চোখে লাগছে। হ্যাঁ, খুবই উজ্জ্বল। অন্তত 100 পাওয়ার তো হবে। তার লোকের কত রকমই তো খেয়াল থাকে। বালিশটা মিছিমিছি ছিঁড়লেন দেখছি। তা এখানে তো আর কিছু করবার নেই, চলুন নিচে কি গল্প টল্প করা যাক নাকি? আহা, কি নিষ্ঠুরভাবে মেরেছে লোকটাকে। ম্যানেজারবাবু ইন্সপেক্টরকে নরহরিদার ঘরে এনেই বসালেন। সেখানে মনোহর, সরোজ, নরেশ আর আনন্দ তখনও বসে আছে। ইন্সপেক্টর বললেন, না না, আমার কথা কিছু গোপনীয় নয়, দু একটা খোঁজ খবর নেব শুধু। আচ্ছা, কাল রাত্রে আপনারা গোবিন্দবাবুকে শেষ কখন দেখেছিলেন? সকলেই বলল যে রাত্রে তাকে কেউ দেখেনি। এমনকি বিকেলের দিকেও দেখেছে বলে কারোর মনে পড়ে না। পশুপতিবাবু বুঝিয়ে বললেন যে গোবিন্দবাবু মানুষটা মোটেও মিশুকে ছিলেন না। নেহাত দরকার না হলে ওপর থেকে নামতেনও না। খাওয়া দাওয়াটাও নিজের ঘরেই করতেন। তার সঙ্গে মেসের 5 জনের দেখাশোনা বলতে গেলে হতোই না। শুধু নরহরিদার ঘরেই একাধ সময় আসতেন। আচ্ছা, এইবার আপনি বলুন ম্যানেজার বাবু, গোবিন্দবাবুর বিষয়ে কি জানেন? পশুপতিবাবু তার ম্যানেজারের প্রথম দিক থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে শুরু করলেন। গোবিন্দবাবু কী করতেন, কি খেতেন, চাকরদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, কিছুই সে বর্ণনা থেকে বাদ গেল না। সব শুনে ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, তার দেশ কোথায় ছিল? তা তো জানি না। তাকে কখনো জিজ্ঞাসা করেছেন? অনেকবার করেছি, কোনো জবাব পাইনি। এটুকু মাত্র বলতে পারি যে কথা শুনে 24 পরগনার লোকই মনে হতো। কেউ দেখা করতে আসতো তার সঙ্গে? কারো কথা জানি না। আর এতদিনের মধ্যে তা একটা চিঠি এসেছে বলেও জানা যায়নি। হঠাৎ আনন্দ বলে উঠল, কাল কিন্তু ওর নামে একটা চিঠি এসেছিল। হ্যাঁ, চিঠি? ওর নামে? হ্যাঁ, ওর নামে চিঠি। তুমি জানলে কেমন করে? কাল সকালে আমার কোনো চিঠি এসেছে কিনা দেখাবার জন্য আমি লেটার বক্সে ঘাঁটছিলাম। নানা চিঠির মধ্যে গোবিন্দ চ্যাটার্জির নামে একটি পোস্ট কার্ড চোখে পড়লো আমার। ঠিক মনে আছে আপনার? ঠিক মনে আছে। ওর নামে কখনো কোনো চিঠি আসে না, সেই জন্যই ওটা লক্ষ্য করেছিলাম আমি। কোনো জরুরি খবর এসেছে মনে করে আমি তখনই সেটা চাকরের হাত দিয়ে পাঠিয়ে দিলাম 4 তলায়। কি ছিল সে চিঠিতে? তা জানি না, পরের চিঠি পড়বার অভ্যাস আমার নেই। আপনাদের মতো টিপ্পনি কেটেই তো আমার দিন যায় না। থাক থাক, তোমার আর ফাজলামি করতে হবে না। কোনো চাকর দিয়ে পাঠিয়েছিলে?
ডাকা হলো কেষ্টকে। কেষ্ট বলল যে হ্যাঁ, কাল সকালে একতলায় বাবু তার হাতে একখানা পোস্টকার্ড দিয়েছিলেন বটে, চারতলার বাবুকে দিয়ে আসতে। তুই সেটা তখনই দিয়ে এসেছিলি? আগে হ্যাঁ। চিঠি পেয়ে চারতলার বাবু কিছু বললেন? কেষ্টা মাথা নাড়ল, তার মুখের চেহারা চিঠি পেয়ে কেমন হলো? কিন্তু কেষ্টা আর কিছুই বলতে পারল না। চিঠি দিয়েই সে চলে এসেছিল। ম্যানেজার বাবু বললেন, পোস্টকার্ডটা ঘরের মধ্যে পাওয়া গেলে একটু সুরাহা হতো। ইন্সপেক্টর বললেন, সেজন্যই তো পাওয়া গেল না। আপনি তাহলে মনে করেন পোস্টকার্ডটার সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগ আছে? তাই তো মনে হচ্ছে। মেসে আরও কয়েকজনকে জেরা করা হলো। তা থেকে দুটো খুব বড় রকমের খবর বেরোলো। দোতলার ললিতবাবু বললেন যে কাল রাত প্রায় 2টো নাগাদ তিনি থিয়েটার দেখে ফিরছিলেন। মেসের কাছে এসে তিনি দেখলেন যে সমস্ত বাড়িটাই অন্ধকার, শুধু চারতলার এক কোণে আলো জ্বলছিল। তিনি মনে মনে ভেবেছিলেন, বিটকেল বুড়ো এত রাত্রে আলো জ্বেলে কী করছে, এই কথাটা তার মনে আছে। আর একটা খবর দিল মেসের ঠাকুর। সে বলল, গোবিন্দবাবু আমাকে বলেছিলেন তার ভাই কাল দেশ থেকে আসছে, খাওয়ার যেন ব্যবস্থা করা হয়। কবে বলেছিলেন? কালই কখন বলেছিলেন? দুপুরে তার খাবার নিয়ে যায় যখন তখন। কি বলেছিলেন তোমাকে ঠিক করে বলো তো। বাবু বললেন, ঠাকুর কাল সকালে আমার ভাই আসছে দেশ থেকে, খাওয়ার ব্যবস্থা করো। সে আমার মতো পেটরোগা লোক নয়, খেতে যেতে পারে। ওর জন্য আলাদা করে একটু মাছ তরকারি রান্না করো, আর বেশ ভালো করে রেঁধো, তোমাকে বকশিস দেব। একথা শুনে সকলেই অবাক হয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। প্রথম নম্বর তাজ্জব ব্যাপার এই যে ভূতের মতো অদ্ভুত মানুষটারও পৃথিবীতে একজন ভাই আছে, আর তার থেকেও আশ্চর্য, সেই ভাইয়ের জন্য হাড়কঞ্জুস গোবিন্দ চাটুর্যে রীতিমতো ভোজের ফরমাস দিয়েছিলেন, এমনকি ঠাকুরকে বকশিস পর্যন্ত দিতেও প্রস্তুত ছিলেন। পশুপতি বললেন, তাহলে বোঝা যাচ্ছে ওই পোস্টকার্ডে ভাইয়ের আসবার খবরই ছিল। সেই রকমই তো মনে হয়। এটাও মনে হয় যে এমন কেউ আছে ওই দুই ভাইয়ের দেখা হওয়ার সঙ্গে, অর্থাৎ না হওয়ার সঙ্গে, যার গভীর স্বার্থ জড়িত। সে চায় না যে গোবিন্দবাবুর সঙ্গে তার ভাইয়ের সাক্ষাৎ হোক, অতএব তারই এই কাজ। এখন এইটুকু শুধু জানতে বাকি যে সেই লোকটি কে। বাহ, বেশ বলেছেন। সমস্যাটা আপনি অনেকটা সরল করে এনেছেন, সে কথা মানতেই হয়। ইন্সপেক্টর ঠাকুরকে আরও 2-1টা প্রশ্ন করলেন। গোবিন্দবাবু তোমাকে আর কিছু বলেননি না? না হুজুর, রাত্রে যখন তার খাবার দিতে গেলে? না, আর কোনো কথাই বলেননি। তখন আমি তাকে দেখিও নি। দরজার বাইরে খাবার রেখে দিয়ে এসেছিল, আর ঘরের মধ্যে যাওয়ার হুকুম তো আমাদের ছিল না। খাবারটা তিনি খেয়েছিলেন? হ্যাঁ, কেসটা খানিক পরে গিয়ে থালাটা নিয়ে এসেছিল। আচ্ছা, রাত্রে তোমরা কোথায় শো? একতলা রান্নাঘরের দিকে। কাল রাত্রে কোনো রকম শব্দ টব্দ কিছু শুনেছিলে? আমাদের তো শুতে শুতে একটা হয়, তারপর? মনে তো পড়ে না। আর হ্যাঁ, ক্ষোভের মধ্যে একবার যেন কলতলার জলের শব্দ শুনেছি। পশুপতিবাবু ঠাকুরকে ধমক দিয়ে বললেন, কোনো চিৎকার টিৎকার শুনেছিস? কিন্তু বেচারা ঠাকুর তো একতলায় কত দূরে শোয়, তার আর কি দোষ? সমস্ত মেসে এমন একজনও এমন কথা বলতে পারল না যে গতরাত্রে সে কোনো শব্দ শুনেছে, যা বিপন্ন কি মরণমুখী ব্যক্তির চিৎকার বলে ভুল করা যায়। পশুপতি ইন্সপেক্টরকে একটু আড়ালে ডেকে বললেন, ওই আনন্দ ছোকরাকে একটু লক্ষ্য করবেন। কেন বলুন তো? ছোকরার মতিগতি ভালো নয়, কিরকম শুনি? বড্ড স্বদেশীর দিকে ঝোঁক। তাই নাকি? বাসরে কীরকম গরম গরম বক্তৃতা করে তা যদি শোনেন। বলে কিনা একজনের বেশি টাকা থাকবে আর একজনের কম থাকবে, এ নাকি দারুণ অন্যায়। যাদের অনেক আছে তাদের টাকা কেড়ে নেওয়া উচিত, এই হলো ওর মত। এসব কথা যারা বলে তারা গুন্ডা ছাড়া আর কি। আপনিই বলুন, বড়লোক বড় নিয়েই তো সংসার। আমার খুব সন্দেহ হয় যে এর মধ্যে ওর কোনো হাত আছে কিনা। দেখছেন না, আর সবাই ঘাবড়ে গেছে, অথচ ও দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে। ক্রিমিনাল না হলে এত সাহস হয়?
ও তো বাচ্চা ছেলে, ওর পক্ষে কি? আপনি পুলিশের লোক হয়ে কী বলছেন সামন্ত মশাই? বাচ্চা ছেলেরাই তো যত অঘটন ঘটায়। ওর ঘরটা অন্তত একবার সার্চ করুন, দেখুন না কি বেরোয়। বেশ, চলুন। পর মুহূর্তেই আর এক কাণ্ড। শরৎ ছুটে এসে একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ে লুটিয়ে পড়ল। বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন স্যার, আজ বড়বাবুর মেয়ের বিয়ে, আজকে আমি যেতে না পারলে আমার চাকরিটা চলে যাবে। ইন্সপেক্টর তার অনুনয় বিনয় দেখে একটু দয়ার ভাব দেখালেও তাকে কিন্তু পুরোপুরি ছেড়ে দিল না। প্রথমে তার ঘরটি দেখতে চাইল, কিন্তু সরোজের ঘরে যাওয়ার আগে পরে আনন্দের ঘর। ইন্সপেক্টর বাবু প্রথমে আনন্দের ঘরেই ঢুকলেন। একতলায় একটা অন্ধ কুটুরিতে ওর বাসা। জিনিসের মধ্যে ভাঙাচোরা একটা তক্তপোষ, কেরোসিনের কাঠের একটা টেবিল, আর একটা রংচটা তালা ছাড়া স্টিল ট্রাঙ্ক। সার্চ করতে 5 মিনিটও লাগলো না। ইন্সপেক্টর বাবু বললেন, চলুন এবার ওই কেরানিবাবুর ঘরটা দেখা যাক। ওপরে এসে দেখা গেল সরোজ তখনও মেঝের ওপর চুবুথুবু হয়ে বসে আছে। পশুপতিবাবু হাঁক দিলেন, ওহে ওঠো, একবারটি ঘরে যেতে হচ্ছে। কলের পুতুলের মতোই সরোজ উঠে দাঁড়ালো। তার মুখে এক ফোঁটাও রক্ত নেই, ঠোঁটটা থরথর করে কাঁপছে। পশুপতি বললেন, আপনিও চলুন নরহরিদা। নরহরি বললেন, তো ঘাবড়াচ্ছ কেন সরোজ? তোমার যে কিছু দোষ নেই তা তো সবাই জানি। সরোজ নরহরিবাবুর দিকে এমন করুণ দৃষ্টিতে তাকালো যে সেটার বলবার নয়। কিন্তু নরহরিবাবুও অবাক হয়ে গেলেন যখন সরোজের ট্রাঙ্কের তলা থেকে 500 টাকা বেরোলো। করকরে 5খানা 100 টাকার নোট। এর মানে তুমি মাইনে পাও 25 টাকা, চাল চুলোর খবর নেই। এত টাকা তোমার হাতে কেমন করে এলো? বাঘের মতো গর্জন করে উঠলেন পশুপতি। সরোজ কিন্তু চুপ। পশুপতি বলতে লাগলো, এর একটা জবাব দিতে দিতে হচ্ছে ভায়া। সরোজ জিভ দিয়ে একবার ঠোঁটটা চেটে বলল, সত্যি কথা বলবো, যদিও জানি সে কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। অবিশ্বাস্যটাই শুনি। টাকাটা আমাকে গোবিন্দবাবু দিয়েছিলেন। কি বললে? গোবিন্দবাবু দিয়েছিলেন, গোবিন্দ চাটুজ্জে। তার চেয়ে বললে না কেন আকাশের পরে ঘুমের মধ্যে এসে তোমার বালিশের তলায় রেখে গেছে? বানিয়ে বললে এমন কিছু বলতুম যা লোকে বিশ্বাস করবে, কিন্তু সত্যি বলছি বলেই অবিশ্বাস্য বলতে হচ্ছে। সরোজ এতক্ষণ একেবারেই নেতিয়েছিল, কিন্তু সত্যিকারের সংকটের মুখে দাঁড়িয়ে তার বুদ্ধি যেন খুলে গেল। নরহরিবাবু বললেন, আচ্ছা, ও যে মিথ্যে কথা বলছে তা তো এখনো প্রমাণ হয়নি। হতেও তো পারে, পৃথিবীতে কত কি আশ্চর্য ঘটে যাচ্ছে, আর এটা কি হতে পারবে না? আপনি থামুন নরহরিদা। ক্রাইম হ্যান্ডেল করা আপনার মতো ভালো মানুষের কর্ম নয়। কি ব্যাপার খুলে বলো সরোজ, নয়তো কপালে দুর্ভোগ আছে। রণজিৎ সামন্ত এগিয়ে এসে বললেন, আচ্ছা আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করেছি সব কথা। এই টাকা আপনাকে গোবিন্দ চাটুর্য দিয়েছিলেন? হ্যাঁ। ধার? না, আমার মতো গরিবকে ধার দেবে কে? আমাকে তিনি দান করেছিলেন। তিনি তো ভীষণ কৃপণ ছিলেন, হঠাৎ এত দয়া কেন হলো তার? কেন হলো তা আমি কেমন করে বলবো? আপনি তার কাছে চেয়েছিলেন? চেয়েছিল, অনেকদিন ধরেই চাচ্ছিল। কেন? আমার বোনের বিয়ে দিতে হবে, সেই জন্য। তারপর কবে পেলেন টাকাটা? কাল সন্ধেবেলা অফিস থেকে ফিরে। কি বলে দিলেন তিনি? সরোজ যা বলল তা একটা এইরকম, আমরা অত্যন্ত গরিব, মা বিধবা, এক বোন আছে, তারও বিয়ে দেওয়া দরকার। টাকা ছাড়া তো আর বিয়ে হয় না, কোথায় টাকা পাই? সবসময়ই আমার এই ভাবনা। এই মেসে সকলেরই ধারণা যে গোবিন্দবাবুর অনেক টাকা। আমি অনেক দিন ধরেই গোবিন্দবাবুর কাছে কিছু সাহায্য পাওয়ার চেষ্টা করছিলাম। আজ যেমন আপনার পায়ে ধরেছি, ঠিক তারও পায়ে পড়েছি অনেকবার। অনেক কেঁদে কেটে তার মনটা বোধহয় একটু ভিজিয়ে এনেছিলাম। না, তার কোনো দিন ঘরে যাইনি আমি, ছাদেই আমাদের মাঝে মধ্যে কথা হতো। কিন্তু আমার প্রথমে ধারণা ছিল তিনি 20-25 কি বড়জোর 50 টাকা দিয়ে ভিখিরি বিদায় করবেন। এদিকে দেশ থেকে মা চিঠি লিখেছেন যে বোনের জন্য একটি ভালো সম্বন্ধ উপস্থিত। কমসে কম 50 টাকা হলে শুভকার্য এ মাসেই হয়ে যেতে পারে। তাই মরিয়া হয়ে ধর্ণা দিয়েছিলাম গোবিন্দবাবুর কাছে। কাল সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরেই গিয়েছিলাম তার কাছে। ছাদে গিয়ে ডাক দিতেই তিনি বেরিয়ে এলেন। আমাকে দেখে মুখ কটমট করে বললেন, কি চাই? আমি তার দুটো হাত ধরে বলেছিলাম আমার সব কথা।
এবং তিনি অদ্ভুতভাবে পকেট থেকে 500 টাকা আমাকে দিয়ে দিলেন। কথাটা শেষ করে সরোজ হাঁপাতে লাগলো। তারপর ইন্সপেক্টর জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি যখন টাকা চাইলেন তখন তিনি অদ্ভুতভাবে হাসলেন, তাই না? হ্যাঁ, অদ্ভুত সে হাসি। এমন হাসি তার মুখে আমি আগে কখনো দেখিনি। কিন্তু তার মুখের কথা শেষ হলো না। ঝড়ের মতো একজন ঘরের মধ্যে ঢুকে চারিদিকে তাকাতে লাগলো। এ কি সত্যি? যা শুনছি এ কি সত্যি? গোবিন্দবাবুকে নাকি খুন করে গেছে? শেষ কথাটা চিৎকার করে বলে লোকটি হাঁপাতে হাঁপাতে একটি চেয়ারে বসে পড়ল। তার চিৎকার এমনই অমানুষিক যে তা শুনে সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। আগন্তুক অপরিচিত, দাড়িগোফ কামানো সুন্দর চেহারা, গায়ে সিল্কের পাঞ্জাবি, দামি শাল, তবে বেশ একটু বাবু গোছেরই বেশ বিন্যাস। 2-3 মিনিট কেউ কিছু ভেবেই পেল না যে তার সঙ্গে কে কথা বলবে এবং কী বা বলবে। তারপর পশুপতি এগিয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কে? ভাঙা গলায় আগন্তুক জবাব দিলেন, আমি আমি তো গোবিন্দবাবুর ভাই। আমার নাম ভুজঙ্গধর। ও, আপনারই আজ আসার কথা ছিল। আপনি পোস্টকার্ড লিখেছিলেন? সে পোস্ট কার্ড কি তিনি পেয়েছিলেন? পেয়েছিলেন। তারপরও আজ সকালে উঠে তো আমরা দেখি এই কাণ্ড। কি আর করবেন মশাই, সবই ভগবানের হাত। 10 বছর ধরে দাদার সঙ্গে আমার দেখা হয় না। 10 বছর তিনি দেশ ছাড়া। আর আজ আজ আমি তার সঙ্গে দেখা করতে যাও এলুম। হাতের উল্টো দিক দিয়ে তিনি কপালে আঘাত করলেন। তার চোখটা ছলছল করে উঠল। ইন্সপেক্টর বাবু জিজ্ঞাসা করলেন, আপনি কি এইমাত্র এসে পৌঁছালেন? হ্যাঁ, এই মাত্র। সঙ্গে কোনো জিনিস নেই? আছে বই কি, একটা বিছানা, সুটকেস। সেগুলো তো নিচেই ফেলে এসেছি। শিয়ালদায় নেমে একটা রিক্সা নিয়ে এসেছে এখানে। কাছাকাছি এসেই দেখি চারিদিকে লাল পাগড়ি। দেখি তো আমার চক্ষু স্থির, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। আমি মানুষটা একটু ভীতু গোছের, তাছাড়া পাড়া গায়ে থাকি, কোনো রকম হাঙ্গামায় ধাতে সয় না। আমাকে 1 গ্লাস জল দিতে বলবেন? পশুপতি তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন, ওরে কেষ্ট, ওরে কে আছিস? 1 গ্লাস খাবার জল নিয়ে আয়। জল আনা হলো। 1 চুমুক জল খেয়ে নিয়ে আগন্তুক আবার বলতে লাগলেন, রিক্সা এসে দরজায় দাঁড়াতেই শুনলুম আশেপাশের লোকজন যেন কি বলা বলি করছে, আর তার মধ্যে খুন শব্দটা স্পষ্ট শুনতে পেলুম। আমি গলা বাড়িয়ে একজনকে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে মশাই? সে বলল, গোবিন্দ চাটুর্যে খুন হয়েছে। সঙ্গে সঙ্গে আমার চোখে দিনের আলো নিভে গেল, পায়ের তলা থেকে মাটি সরে গেল। এমন করে রাস্তায় নেমে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলুম তা আমি নিজেই জানি নে। 2-1টা লাল পাগড়ি বোধহয় বাধা দেবার চেষ্টা করেছিল, কিন্তু আমার তখন কিছু খেয়াল ছিল না। ওই দেখুন, রিক্সা ভাড়াটা পর্যন্ত দিতে ভুলে গেছি, আর জিনিসগুলো রিক্সাতে রয়ে গেছে। দয়া করে ভাড়াটা পাঠিয়ে দেবেন। বলে ভুজঙ্গবাবু পকেট থেকে মোটা মানিব্যাগ বের করে একটি চকচকে সিকি টেবিলের উপর রাখলেন। সকলেই লক্ষ্য করল যে ব্যাগটা এতই ভর্তি যে টাকার চাপে যেন একেবারে ফেটে পড়ছে। পশুপতি বললেন, আপনার জিনিসপত্রগুলো ওপরে আনতে বলি। কোনো দরকার নেই, আমি পরের ট্রেনেই আবার ফিরে যাব। কলকাতায় যে জন্য এসেছিলাম তা তো চুকেই গেল। ইন্সপেক্টর বললেন, একটু বসুন, একটু বিশ্রাম করুন। আপনাকে দিয়ে আমাদের একটু দরকার আছে। আদেশ করুন। আমি এই ব্যাপারটার তদন্তের ভার নিয়েছি। আপনার কাছে গোবিন্দবাবুর ইতিহাস শুনতে চাই। তাতে যদি আমাদের কোনো সাহায্য হয়, আপনি যেটুকু জানেন সেইটুকুই বলবেন। নিশ্চয়ই। ভুজঙ্গধর আরও 1 ঢোক জল খেয়ে নিলেন। সকলে চারিদিক ঘন হয়ে দাঁড়ালো। গোবিন্দ চাটুর্যের জীবন রহস্য উদ্ঘাটিত হবে। সকলেই শুনতে উৎসুক। ভুজঙ্গধর বলতে লাগলেন, আমাদের দেশ জয়নগর লাইনে মতিঝিল গ্রামে। আমরা 2 ভাই। দাদা আমার থেকে 5 বছরের বড়। ছেলেবেলা থেকেই দাদা আমাকে খুব ভালোবাসতেন। আমিও দাদার খুব ভক্ত ছিল। বাবা যখন মারা গেলেন আমার বয়স তখন 25।
কুসংসর্গে পড়ে কুলোকের পরামর্শে সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে ঝগড়া বাঁধালাম। দাদা অনেক বোঝালেন, অনেক সইলেন, মাও প্রাণপণ চেষ্টা করলেন আমার মতি ফেরাতে। হায়, তখন যদি তাদের কথা শুনতাম। ভুজঙ্গবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, তারপর? এভাবে কিছুদিন কাটলো। তখন আমি এক ধূর্ত উকিলের সাহায্যে নানান রকম আইনের প্যাচ কষতে লাগলাম। আমার মাথা তখন ঠিক ছিল না। দাদাকে যখন তখন যা তা বলতাম, নানা রকম অপমান করতাম। তারপর একদিন চরম হলো, দাদাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলাম। দাদা সেই যে বাড়ি থেকে বের হলেন আর ফিরলেন না। আমি একা বিষয় সম্পত্তি ভোগ করতে লাগলাম। দাদার শোকে মনমরা হয়ে মাও কিছুদিন পরে মারা গেলেন। আমারও মনে শান্তি ছিল না। যখনই মাথা ঠান্ডা হলো, কুসংসর্গ ছাড়লাম, অনুশোচনায় হৃদয় জ্বলে যেতে লাগলো। হায় হায়, এই যে কি করলাম। এরপরে আমার জীবন অসহ্য হয়ে উঠল। মনে হলো এ পাপের প্রায়শ্চিত্ত না করলে আমি বাঁচবো না। তাই আজ এসেছিলাম কলকাতায় দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে। বিষয় সম্পত্তি থেকে এতদিন যত টাকা তার প্রাপ্য হয়েছে সব নিয়ে এসেছিলাম সঙ্গে। সে টাকা তাকে দেব, তারপর তার পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করা আমার কপালে নেই। বাড়ি ছেড়ে তিনি বেরিয়েছেন কতদিন? বছর 10 তো হবেই। পশুপতি বলে উঠলেন। ঠিক 10 বছরে তিনি এই মেসে আছেন। ইন্সপেক্টর আবার জিজ্ঞাসা করলেন, এর মধ্যে তিনি আপনাদের খোঁজ খবর নেননি? না, তিনি বোধহয় পণ করেছিলেন বাকি জীবন অজ্ঞাতবাসে কাটাবেন, আমার মুখ আর দেখবেন না। সেজন্য তাকে দোষও দেওয়া যায় না। আপনিও কোনো খবর নেননি? অনেক দিনই নিইনি। তারপর মা যখন মারা গেলেন, কলকাতায় এসে খবর নিয়ে জানলাম তিনি এই মেসে আছেন। কিন্তু দেখা করার সাহস হলো না, ইচ্ছেও হলো না। একটা পোস্ট কার্ড লিখে মার মৃত্যু সংবাদটা তাকে জানিয়ে দিলাম। সে আজ কতদিনের কথা? 7 বছর তো হবেই। সে চিঠির তিনি কোনো জবাব দিয়েছিলেন? না। আর কোনো চিঠি কি লিখেছিলেন এই 10 বছরে? না। আপনি বললেন যে আপনার মার মৃত্যুর পর কলকাতায় এসে খোঁজ নিয়ে জানলেন আপনার দাদা এই মেসে আছে। কার কাছে খোঁজ নিলেন? কেন, তার বন্ধুদের কাছে। সে কি কথা? তারও বন্ধু বান্ধব ছিল তাহলে? বলেন কি, ছিল না? তিনি অত্যন্ত দিলদরিয়া মিশুক মানুষ ছিলেন যে। একথা শুনে উপস্থিত সকলের মধ্যেই একটা চাঞ্চল্য দেখা দিল। গোবিন্দ চাটুর্যে দিলদরিয়া মিশুকে মানুষ, এমন অসম্ভব কথা কেউ কি ভাবতে পারে? পশুপতি বললেন, তাহলে শেষের দিকে তিনি একেবারে বদলে গিয়েছিলেন বলতে হয়। আমরা তাকে দেখেছি অত্যন্ত কৃপণ, অতি রুক্ষ মেজাজ, কারোর সঙ্গে মেশেন না, কেমন একটা অদ্ভুত খাপছাড়া গোছের মানুষ। এই মেসে তিনি একটা প্রবচন দাঁড়িয়ে গিয়েছিলেন। বুঝেছি, মনের কষ্টে তার ওরকম হয়েছিল। আর সেই কষ্ট আমিই তাকে দিয়েছিলাম। তার বন্ধু বান্ধব দু একজনের নাম কি বলতে পারেন? পারবো না কেন? অমর ঘোষ, বিপিন চ্যাটার্জি। কোন অমর ঘোষ? অ্যাক্টর? হ্যাঁ, তার কথাই বলছি। তার সঙ্গে তার বন্ধুত্ব হলো কেমন করে? বাহ, তিনিও যে অ্যাক্টর ছিলেন। অ্যাক্টর ছিলেন? থিয়েটারে অভিনয় করতেন? পয়সা নিয়ে করতেন না, শখে করতেন। সেটাই ছিল তার জীবনের প্রধান শখ। তার বন্ধুরা বলেন যে স্টেজে টিকে থাকলে তিনি একজন উঁচুদরের অভিনেতা হতে পারতেন। তার বন্ধুরা তাকে স্টেজে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেনি? চেষ্টা কি আর কম করেছেন? তো আমার ওপর রাগ করে সমস্ত জীবনের ওপরেই তিনি অভিমান করেছিলেন। বন্ধু বান্ধব এলে শেষটা আর দেখাও করতেন না। অগত্যা তারা হাল ছেড়ে দিলেন, তার কাছে কেউ আসতেন না। তিনিও অবশ্য কোনোদিনই বেরোতেন না। ক্রমে লোকে তার অস্তিত্ব ভুলে গেলেন। তিনি বিয়ে করেছিলেন? না, বিয়ে করলে কি তিনি নিজের ওপর এত নিষ্ঠুর হতে পারতেন? তিনি অ্যাক্টর ছিলেন তাই বলো, তাই থিয়েটারের কথা উঠলেই তার একটু উৎসাহ দেখা যেত। স্টেজে যে তার ছদ্মনাম ছিল,
তার মত ছিল যে গোবিন্দ নামটা এতটাই সে কেলে যে সেটা স্টেজের মোটের উপযোগী নয়। তার স্টেজের নাম ছিল মণি দত্ত। মণি দত্ত? তাই বলুন। মণি দত্ত বলে আমার মনে আছে বই কি। 15 বছর আগে সরস্বতী থিয়েটারে তার কর্ণের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে পড়েছে। তারপর হঠাৎ মণি দত্তকে আর থিয়েটারে দেখা যায় না। আমি অনেক সময় ভেবেছি যে লোকটার কী হলো, অনেককে জিজ্ঞেসও করেছি, কিন্তু কোনো কোল কিনারা পায়নি। কী আশ্চর্য, সেই মণি দত্ত এই গোবিন্দ চাটুর্যে। কিন্তু মণি দত্ত তো চমৎকার সুপুরুষ ছিলেন। তার মানে আপনি কি বলতে চান আমার দাদা দেখতে খারাপ ছিলেন? মুখ ভরা দাড়ি গোফের জঙ্গল, একটা চোখ কানা, কপালে মস্ত আছেন। এ চেহারাকে ঠিক সুশ্রী বলা যায় না। কি জানি, হয়তো তিনি ওরকম দেখতে হয়েছিলেন। আমরা তো তাকে ওরকম কোনোদিন দেখিনি। হয়তো চোখের কোনো অসুখ করেছিল, দাড়িগুলো পিচ্ছে করে রেখেছিলেন। এ মানুষ যে সেই মানুষ সে কথা নিজেও যেন ভুলে থাকতে পারেন। এই 10 বছরের মধ্যে আপনি কি তাকে একবারও দেখেননি? না। তার এখানকার খরচ কি করে চলতো তা কি অনুমান করতে পারেন? কি করে বলবো, হয়তো নিজের কিছু টাকা ছিল, সেটা নিয়ে এসেছিলেন, তাই দিয়েই চালাতেন। খরচও তো তার মাসে 5 টাকার বেশি ছিল না। হয়তো বাধ্য হয়ে ওরকম চালে চলতে হতো। অথচ এইখানে এই ভদ্রলোক বলেছেন যে কাল সন্ধেবেলা তিনি একে 500 টাকা দান করেছিলেন বোনের বিয়ে দেওয়ার জন্য। অসম্ভব নয়, তার হাতে টাকা থাকলে তিনি অমনি করে বিলিয়ে দিতেন। ওরকমই তার স্বভাব ছিল। আপনারা তাকে যত কৃপণ বলেই জানুন, আসল মানুষটা ছিল একেবারে উল্টো। আমি হলফ করে বলতে পারি এ টাকা আপনার দাদা আমাকে দান করেছিলেন। আপনি যদি ফেরত চান আমি এক্ষুনি ফেরত দেবো, কিন্তু আমি যা বলছি তার এক বিন্দু কিন্তু মিথ্যে নয়। আমি তো আপনাকে অবিশ্বাস করছি না। আর আপনার টাকা আমি কেন ফেরত নেব? দাদাকে অনেক ঠকিয়েছি। তিনি যদি নিজের ইচ্ছায় কাউকে কিছু দিয়ে থাকেন সেটুকু আমার সান্ত্বনা। কিন্তু আপনি যা বলছেন সে অনুসারে তো তার হাতে 500 টাকা থাকবার কথা নয়। যিনি পয়সার অভাবে অত কষ্ট করে থাকতেন তার পক্ষে অত টাকা দান করা সত্যি কি সম্ভব? অসম্ভব কেমন করে বলবো? তার হাতে ঠিক কত টাকা ছিল তা তো আমি জানি না। হয়তো ছিল কিছু টাকা। আশ্চর্য, ওনাদের দু ভাইয়ের চেহারা একটুও মিল নেই। তো কপালের কাজটা একটু যেন মেলে, কিন্তু গলার স্বর একেবারে একরকম, তাই না? ভাইয়ে ভাইয়ে ওরকম হয়। অনেক ধন্যবাদ ভুজঙ্গবাবু। আপনি যেরকম সরলভাবে সমস্ত ঘটনাটা আমাকে বললেন তা আমার সত্যি খুব ভালো লাগলো। এখন চলুন আপনার দাদাকে একবার দেখে আসবেন। আমার যাওয়া কি একান্তই দরকার? চলুন চলুন একটু দেখবেন। চলুন। ভুজঙ্গবাবু উঠে দাঁড়ালেন। তাকে দেখে নরহরিবাবুর মনে হলো যে দুঃখময় হতাশার এমন মূর্তি তিনি কখনো দেখেননি। ভুজঙ্গবাবুর চেহারা সত্যিই ভালো, কিন্তু তার নিখুঁত করে আঁচড়ানো চুল আর অমন পরিপাটি সাজসজ্জার ভিতরেও তাকে এমন উদ্ভ্রান্ত, এমনই দুঃখী দেখাচ্ছিল যে শুধু নরহরিবাবুরই নয়, উপস্থিত অনেকেরই মৃত ব্যক্তির চাইতে অনুতপ্ত দোষী ভাইটির জন্যই বেশি কষ্ট হচ্ছিল। ইতিমধ্যে চাকর ভুজঙ্গবাবুর বিছানা ও সুটকেস ওই ঘরেই এনে রেখেছিল। সেই দিকে হঠাৎ চোখ পড়তেই ইন্সপেক্টর বাবু বললেন, বাহ, আপনার সুটকেসটা ভারী নতুন ধরনের তো। হ্যাঁ, এটা নতুন কিনেছিলাম। আর এটাতেই ভরে কি এনেছিলাম জানেন? দাদার জন্য কাপড় চোপড়। এই দেখুন, এই বছরে যত পুজোর কাপড়, ষষ্ঠীর কাপড় দাদার পাওনা ছিল সব একসঙ্গে কিনে এনেছিলাম। তাছাড়া জামাও অনেকগুলো। ভেবেছিলাম তিনি ক্ষমা করবেন, ফিরে আসবেন, কিন্তু ভুজঙ্গবাবুর কথা শেষ হতে পারল না। তার গলা আটকে এলো। টপ টপ করে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল। একটু চুপ করে থেকে রণজিৎবাবু বললেন, চলুন তাহলে একবার উপরে যাবেন। আপনিও চলুন ম্যানেজার বাবু, আর নরহরি বাবু আপনিও কিন্তু আসতে পারেন। উপরে যাওয়ার সিঁড়ির কাছে হঠাৎ দেখা গেল চঞ্চলকে। রণজিৎবাবু বললেন, চঞ্চল, এতক্ষণ কোথায় ছিলে? এখানেই তো ছিলাম। আপনার এগুন, আমি আসছি। তারপর চঞ্চলের সঙ্গে চুপি চুপি মিনিট দুয়েক কি কথা বললেন। তিনি যখন উপরে এলেন চঞ্চলও তার সঙ্গে এলো। ঘরে ঢুকে দাদার বিভৎস মৃতদেহ দেখে ভুজঙ্গবাবু একেবারেই আকুল হয়ে পড়লেন।
দুহাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলেন তিনি। তার অবস্থা দেখে নরহরিবাবুরও চোখে জল চলে এলো। ইন্সপেক্টর বাবু বললেন, কত অধীর হবেন না ভুজঙ্গবাবু, একটু ধৈর্য ধরুন, একটু শান্ত হবার চেষ্টা করুন। কিন্তু ভুজঙ্গবাবু আরও কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। খানিক পরে অনেক চেষ্টা করে বললেন, আমি এখন যাই, এই দৃশ্য আমি আর সইতে পারছি না। এইবার রণজিৎ সামন্তর চোখ পড়ল একটি বিশেষ দিকে। ঘরের এক কোণায় পড়েছিল একটি বস্তু, যেটি তিনি এর আগে দেখেননি। সেই দিকে এগোতেই সবাই চমকে তাকালো। আর একটু অপেক্ষা করুন, অন্যরকম একটা দৃশ্য দেখে যান। বলে ইন্সপেক্টর চঞ্চলকে কি একটা ইঙ্গিত করলেন। সঙ্গে সঙ্গে চঞ্চল যে কাণ্ডটা করল তাতে নরহরি ও পশুপতি দুজনেই হাঁ করে ছুটে গেলেন। কিন্তু তারা কেউ চঞ্চলকে বাধা দেওয়ার আগেই চঞ্চল হাঁটু গেড়ে বসে মৃতদেহের গাল থেকে দাড়িগুলো পটপট করে ছিঁড়তে লাগলো। তারপর ঘরের কোণ থেকে জলের বালতি, সাবান আর স্পঞ্জ নিয়ে এসে মৃতদেহের মুখের উপর খুব জোরে স্পঞ্জ ঘষতে লাগলো। উড়ে গেল কপালের আঁচিল, কানা চোখ ভালো হয়ে গেল। 5 মিনিটের মধ্যেই দাড়িগোফ কামানো সুশ্রী একটি মুখ ফুটে উঠল। কিন্তু তাতে নিষ্ঠুর মৃত্যুর চিহ্ন তখনও স্পষ্ট। তবে তাকে গোবিন্দ চাটুর্যের মুখ বলে চেনার কোনো উপায়ই নেই আর। নরহরি ও পশুপতির রুদ্ধশ্বাস বিস্ময়ে এই দৃশ্য দেখলেন। আর ভুজঙ্গ, তার মুখ ততক্ষণ মৃত ব্যক্তির চেয়েও বীভৎস হয়ে উঠেছে। বড় বড় চোখ যেন সমস্ত কপাল থেকে বেরিয়ে আসতে চাইছে, ঠোঁট ঝুলে পড়েছে, শরীর থরথর করে কাঁপছে। একবার তিনি দরজার দিকে তাকালেন, কিন্তু দরজায় দাঁড়িয়ে রয়েছেন দুজন কনস্টেবল। এবার অন্যদিকে তাকালেন। ইন্সপেক্টর রণজিৎ সামন্তর কঠোর দৃষ্টি তার মুখের উপর পড়ল। ইন্সপেক্টর খুব স্পষ্ট স্বরে উচ্চারণ করে বললেন, দেখুন আপনারা, এই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আপনাদের চিরপরিচিত গোবিন্দ চাটুর্য, আর মেঝের ওপরে মরে পড়ে রয়েছে তার ভাই ভুজঙ্গধর। কাল রাত্রে গোবিন্দ চাটুর্য তার ভাইকে এই ঘরে গলা টিপে মেরে ফেললেন। গোবিন্দবাবুর সাধ্য থাকে তো এর প্রতিবাদ করুন। এই কথাগুলো শুনে নরহরি ও পশুপতির শরীর যেন পাথরের মূর্তিতে পরিণত হলো। আর ইন্সপেক্টর বাবু যাকে গোবিন্দবাবু বলে সম্বোধন করলেন, তিনি কাঁপতে কাঁপতে মেঝের উপর বসে পড়ে হাঁটুর মধ্যে মুখ ঢাকলেন। ইন্সপেক্টর রণজিৎ সামন্ত বলতে লাগলেন, গোবিন্দবাবু, আপনার অভিনয় অতি চমৎকার হয়েছিল। মেসে হঠাৎ এসে যখন ঢুকলেন তখন থেকে এ ঘরে এসে মৃতদেহ দেখে কেঁদে ওঠা পর্যন্ত সবই অতি নিখুঁত হয়েছিল। আপনি যে অতি নিপুণ অভিনেতা তা আপনি বলে না দিলেও আমি বুঝতে পারতাম। আর আপনি যে কায়দা করে আপনার ব্যাগের টাকা আর নতুন সুটকেসের নতুন জামা কাপড়গুলি আমাদের দেখিয়ে দিলেন, তার জন্যও আপনাকে বাহবা দিই। আপনি ভেবেছিলেন যে ওরকম করেই সন্দেহের হাত এড়াতে পারবে, হয়তো পারতেন, কিন্তু তার আগেই আমি একটা আবিষ্কার করে ফেলেছিলাম। সেটা আপনার পক্ষে মারাত্মক। প্রথম যখন আমরা এই ঘরে আসি তখন আমি মৃতদেহের মুখে হাত দিতেই অল্প একটু রং আমার আঙুলে লেগে গিয়েছিল। আমি লক্ষ্যই করিনি, এই চঞ্চলই সেদিকে আমার দৃষ্টি আকর্ষণ করে। আপনার মেকআপ বাস্তবিকই প্রশংসনীয়, কিন্তু একটা জায়গায় রংটা একটু কাঁচা ছিল। অবশ্য আঙুলেও একটু রঙের দাগ আমরা হয়তো গ্রাহ্য করতুম না, কিন্তু চঞ্চল কলতলায় গিয়ে দেখলো একটা ঘটির গায়েও একটু রং লেগে রয়েছে। ঠাকুর বলেছিল অনেক রাত্রে সে কলতলায় জলের শব্দ শুনতে পেয়েছিল। আপনি তখন ওই পৈশাচিক কর্ম সেরে হাত ধুচ্ছিলেন। তারপর আপনি ঘর ছেড়ে যাওয়ার সময় আলো নেভাতে ভুলে গিয়েছিলেন। দেখা গেল আলোটা অত্যন্ত বেশি উজ্জ্বল। এতটুকু ঘরে 100 পাওয়ারের আলো দিয়ে গোবিন্দ চাটুর্যের কি দরকার? আবার অত্যন্ত দামি একটা আয়নাই বা কেন? বাক্সে নাটকের বই, থিয়েটার সম্বন্ধে আলাপে উৎসাহ। এতে কি বোঝা গেল? এককালে হয়তো থিয়েটারের সঙ্গে সম্পর্ক ছিল, হয়তো তিনি অভিনেতা ছিলেন। তাহলে মেকআপের বিদ্যে নিশ্চয়ই তাঁর জানা আছে। যদিও আপনার রং তুলি ইত্যাদি সরিয়েছিলেন, কিন্তু আয়নাটা ছিল, 100 পাওয়ারের আলো ছিল। গোবিন্দবাবুর চেহারাটা অতি বিকট, কিন্তু সেটা তার সত্যি চেহারা তো। যেরকম রহস্যময় মানুষ হয়তো কোনো কারণে অজ্ঞাতবাস করেছেন, হয়তো ও মুখ তাঁর মুখ নয়, মেকআপ করা মুখোশ। নকল দাড়ি পরে, নকল আঁচিল বসিয়ে, নকল কানা চোখ নিয়ে আছেন। সেই জন্যেই ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেন না, ঠাকুর চাকর কেউ না। কখনো স্নান করেন না, তাও এই কারণে। সব সময় মেকআপ করে সেজে থাকা কষ্টকর, শুনতে অসম্ভব শোনায়, কিন্তু ওটাও তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল।
কেমন, তাই নয় কি? গোবিন্দবাবু মুখ তুলে একবার তাকালেন, তারপর আবার চোখ নামালেন। তারপর এই খুনের ব্যাপার। আপনার ভাই আসবে এই খবর কাল পেয়েছিলেন এবং ঠাকুরকে খাওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন, কিন্তু কোনো কারণে সে কাল বিকেলে এসে পড়েছিল। মেসের কেউ তা লক্ষ্য করেনি। সরোজবাবু যখন সন্ধেবেলা আপনার কাছে টাকা চাইতে যান, তখন ঘরে আপনার ভাই বসেছিল। কেমন, তাই নয় কি? সরোজবাবু তাকে দেখেছিলেন, কিন্তু আপনার ঘরে অন্য লোক থাকা এতই অসম্ভব যে তিনি সেটা চোখের ভুল মনে করে উড়িয়ে দিয়েছিলেন। সরোজবাবুকে 500 টাকা আপনি কেন দিয়েছিলেন আপনিই জানেন। আবার কয়েক ঘন্টা পরে আপনার মায়ের পেটের ভাইয়ের বুকের ওপর চড়ে বসে গলা টিপে কেন হত্যা করলেন তাও আপনিই বলতে পারবেন। মৃতদেহের মুখ ঠিক নিজের মুখের মতো করে মেকআপ করলেন, তাকে পরালেন নিজের জামা কাপড়, তারপর কলতলায় হাত পা ধুয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। তারপর নতুন জামা কাপড় জুতো কিনলেন, চুল ছাঁটালেন, নতুন সুটকেসে নতুন জামা কাপড় ভরে নতুন বিছানা বেঁধে গোবিন্দবাবুর ভাই ভুজঙ্গধর সেজে এসে উঠলেন এই মেসে। ভাইয়ের আজ সকালেই আসবার কথা, সুতরাং কেউ কিছু সন্দেহ করতে পারবে না। আর যারা আপনার মেকআপ করা মূর্তি শুধু দেখেছে তাদের পক্ষে অবশ্য আপনাকে দেখেছে না একেবারেই অসম্ভব। মৃতদেহের মেকআপও পোস্টমর্টমে ধরা পড়তো না। দাড়িটা যে আসল না নকল তার বিচার করা পোস্টমর্টমের উদ্দেশ্য নয়। আপনার সব চালই ঠিক হয়েছিল, তবু ধরা পড়ে গেলেন। নেহাতি দৈবক্রমে বলতে পারেন। আমার হাতে একটুখানি রং লেগে না গেলে এদিকে আমার কল্পনায় কখনো যেত না। আর একবার যখন ওরকম একটা সন্দেহ হলো, তখন দেখলুম পরপর সব মিলে যাচ্ছে। আয়না, জোরালো আলো, নাটকের বই, আপনার পরনে নতুন জামা কাপড়, আপনার অতি চমৎকার কথাবার্তা, নিখুঁত অঙ্গভঙ্গি। জানেন, আপনার কথা শুনতে শুনতে আমার ঠিক মনে হচ্ছিল যেন নাটক দেখছি। অনেকদিন স্টেজে নামেন না বটে, কিন্তু আপনার শক্তি লোপ পায়নি। আজ যা অভিনয় করলেন আমি তো তা ভুলতে পারবো না। গোবিন্দবাবুর ভাই বলে যিনি পরিচয় দিচ্ছেন তার যে কপালের কাজটাই গোবিন্দবাবুর সঙ্গে মিল আর গলার স্বর একেবারেই একরকম হবে, তাতে অবাক হবার কিছুই নেই। কিন্তু এও ভাবতে হলো যে গোবিন্দবাবুর মুখ তো কপাল বাদ দিয়ে দাড়ি গোপেই ঢাকা। অন্য কোথাও মিললেই বা বোঝা যাবে কেমন করে? আমার যা বলবার তা বললুম। এখন আপনি বলুন গোবিন্দবাবু, কেন এই নৃশংস কাণ্ড করতে গেলেন? গোবিন্দ চাটুর্যের জবানবন্দি। হাত করা? না, দরকার নেই। আমি পালাবো না, আমি ফাঁসি যাব। বাঁচার চেষ্টা করেছিলাম, তা যখন ব্যর্থ হলো তখন আমার আর বাঁচার ইচ্ছে নেই। এখন মরলেই বাঁচি। ভুজঙ্গধর সেজে আপনাদের যা বলেছিলাম তা অনেক কথাই সত্যি। আমার গ্রামের নাম ছিল মতিঝিল। সত্যি আমরা দুই ভাই। ভুজঙ্গ ছোট, বাবা মারা গেলে অনেক টাকা রেখে যান। সে টাকায় আমাদের দুই ভাইয়ের সমান অংশ। কিন্তু আমার মাথায় দুর্বুদ্ধি চাপল, ওকে ঠকিয়ে সব টাকাই আমি মেরে দিলাম। কেমন করে ঠকালাম সেসব নাই বা শুনলেন। ভুজঙ্গ ছিল মিনিমুখো ভালো মানুষ, আমাকে কিছু বললও না। অভিমান করে চলে গেল আসামে চায়ের বাগানে চাকরি নিয়ে। মাও আমার ওপর রাগ করে গেলেন ওর সঙ্গে। বাড়িতে একা একা বসে আমার মন ভারী খারাপ হয়ে গেল। ভাবলাম, আমি কি করলাম? সুখের সংসার ছাড় খাড় করে দিলাম। ভুজঙ্গকে চিঠি লিখলাম ফিরে আসতে, সে কোনো জবাব দিল না। মাকেও লিখলাম, সেও নীরব। তখন নিজের উপর যখন ধিক্কার এলো, তীব্র অনুশোচনায় হৃদয় জ্বলতে লাগলো। কলকাতায় এসে কুসঙ্গে পড়ে অনেক টাকা ওড়ালাম, কিন্তু মন কিছুতেই শান্ত হয় না। হ্যাঁ, আমার থিয়েটারের শখ ছিল। এককালে ছিলাম নামজাদা অভিনেতা। তাছাড়া মেকআপে আমার হাতও ছিল খুব ভালো। টিকে থাকলে লং চেনির চুরি হতে পারতাম। আর একটা শখ ছিল আমার, তাসের ব্রিজ খেলা। একবার সমস্ত কলকাতার চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার জুড়ি ছিল একটার অমর ঘোষ। সেসব দিন আমার অনেক সুখেই কেটেছে, কিন্তু ভাইকে ঘরছাড়া করবার পর আমার মনে তেমন সুখ ছিল না। কোনো কাজেই আমি মন দিয়ে করতে পারি না। নিতান্ত বাজে খেয়ালেই টাকা পয়সা ওড়াই। এমনভাবে যখন অর্ধেক টাকা উড়িয়ে দিয়েছি, তখন মনে হলো আর না, যা আছে তাই রেখে দেবো ভুজঙ্গের জন্য। যদি ও কোনোদিন ফিরে আসে তাহলে আমি ওর হাতে তুলে দেব। পাপ করেছিলাম, এবার শুরু হলো তার প্রায়শ্চিত্ত। উফ, কি কঠোরই না কৃষ্ট সাধন।
মেকআপ করে মুখটা যত সম্ভব কুৎসিত করে উঠলাম মেসের এই 4 তলায় চিলেকোঠায়। আমার সুন্দর মুখ যেন আমাকে সবসময় ব্যঙ্গ করত। যার অন্তর নোংরা তার কি মুখ সুন্দর হওয়া উচিত? আমার বাইরের চেহারা আমার ভেতরের চেহারার মতোই হবে ভয়াবহ, এই ছিল আমার পণ। আয়নায় নিজের মূর্তি দেখে খানিকটা ভালো লাগতো। যতদিন না প্রায়শ্চিত্ত সম্পূর্ণ না হয়, এই ছিল আমার ছদ্মবেশ। এর জন্য আমি কি কষ্টটাই না করেছি। 10 বছরের মধ্যে একটা দিনও ভালো করে নাইতে পারিনি, কারোর সঙ্গে মিশতে পারিনি, কথাও বলতে পারিনি। আমার অভিশপ্ত শুষ্ক জীবন নিয়ে একাই পড়ে রয়েছিলাম ওই 4 তলায়। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক চুকলো, জগতের সঙ্গেও সম্পর্ক চুকলো। মরে বেঁচে থাকা কাকে বলে সেটা আমি বেশ ভালো করেই বুঝলাম। আমি গোবিন্দ চাটুর্যে, একটার মণি দত্ত। একদা যে 2 হাতে টাকা উড়িয়েছি, আমি অকস্মাৎ ঘোরতর কৃপণ হয়ে উঠলাম। মনে হলো 1 পয়সা বাঁচলে ভুজঙ্গের কাছেই 1 পয়সা বাড়ল। গল্প নয়, সত্যি আমার মাসিক খরচ 5 টাকার বেশি ছিল না। টাকাগুলো সব নিজের কাছেই রাখতাম, ব্যাংকে রাখতাম না। হঠাৎ করে মরে গেলে ভুজঙ্গ হয়তো আর সেই টাকা খুঁজেই পাবে না। তাছাড়া কোনোদিন নিজের হাতেই এইসব টাকা ওর হাতে তুলে দেবো, এই আমার ইচ্ছে ছিল। একদিন ভুজঙ্গের একটা পোস্ট কার্ড এলো, মা মারা গেছেন। শুধু এই খবরটি, আর কিচ্ছু না। এই মেসের ঠিকানা অবশ্য আমি ওকে জানিয়েছিলাম। বুঝলাম মা আমাকে ক্ষমা না করেই চলে গেলেন। ভাইও পাশান। ক্রমে আমার অন্তর মন সবই যেন বদলে যেতে লাগলো। আমি অত্যন্ত নিষ্ঠুর ও রুক্ষ প্রকৃতির হয়ে উঠলাম। হবই বা না কেন? এই পৃথিবীর আমি কে? এই জীবনের সঙ্গে কোনোখানেও আমার কোথাও বন্ধন নেই। আত্মহত্যা করতে পারতাম, তা যে করিনি শুধু এই আশায় হয়তো আবারও কোনোদিন ভুজঙ্গের সঙ্গে আমার দেখা হবে। হয়তো শেষ পর্যন্ত সে আমাকে ক্ষমা করতে পারবে। কিছুদিন আগে অনুনয় করে তাকে একটা চিঠি লিখেছিলাম একবার আসতে। কাল সকালে হঠাৎ পোস্টকার্ড পেলাম, সে সত্যি সত্যিই আসছে। মনটা আনন্দে নেচে উঠল। এতদিনে অভিমানে ভাঙল তাহলে তার। কালকের দিনটা যে কীরকম অধীর আগ্রহে কাটিয়েছি সেটা আমি কাউকেই বোঝাতে পারবো না। আজ সকালে আসবার কথা, হঠাৎ কাল সন্ধ্যার একটু আগেই সে এসে হাজির। মুগ্ধ চোখে তার দিকে রইলাম যে। সে আমাকে দেখে বলল, দাদা তুমি ওরকম চেহারা করেছো কেন? আমি বললাম, তোর জন্য। একটু পরেই সরোজবাবু গেলেন আমার কাছে টাকা চাইতে। ওকে দিয়ে দিলাম আমি 500 টাকা। আর মনে মনে বললাম, ওরে গোবিন্দ, আজ থেকেই তোর নবজীবন শুরু হোক। কাল থেকেই তুই মুক্ত। কাল থেকে তুই আবার মানুষ, আবার জীবন্ত। সমস্ত পাপের বোঝায় এবার নামিয়ে দেব। ভুজঙ্গকে সব টাকা গুছিয়ে দিয়ে আমি আমার পথ ধরব, যে পথ মুক্তির, যে পথ আনন্দের। ভুজঙ্গ অনেক ভালো ভালো খাবার নিয়ে এসেছিল, ও তাই খেলো। কিন্তু আমি আমার মেসের খাবারই খেলাম। অনেকদিন ভালো খেয়ে অভ্যাস নেই, হয়তো ও হঠাৎ করে সইবে না, এরকম মনে করেই ভুজঙ্গের অনেক পীড়াপিড়ি সত্ত্বেও ও যা এনেছিল তার কিছুই খেলাম না আমি। খাওয়া হলে আলো নিভিয়ে তার সঙ্গে অনেক প্রাণের কথা বললাম। ও বলল, দাদা আমি কালই চলে যাব, তুমি যাবে আমার সঙ্গে? আমি বললাম, পাগল, আমি কাল থেকেই মুক্ত। আমি আর তোদের এখানে জড়াবো না, তোরাও আমাকে জড়াস নে। তবুও সে বারবার বলতে লাগলো, না দাদা তোমাকে যেতেই হবে, তুমি আমার কাছেই থাকবে এখন থেকে। আমি হেসে ফেললাম। কতকাল পরে যে হাসলাম। আচ্ছা সেই হবে। ওই ছোট্ট ঘরে বিছানা পেতে দুজনেই পাশাপাশি ঘুমিয়ে পড়লাম। ও বিছানা আনেনি, আমার বিছানাই ওকে দিলাম, আর আমি পড়ে রইলাম মাদুরে। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে শুনি ভুজঙ্গ অগর ঘুমে নিঃশ্বাস ফেলছে। মনে মনে বলতে লাগলাম, কাল থেকে আমার নতুন জন্ম। যদি একেবারে নতুন হয়ে জন্মাতে পারতাম, যদি এমন হতো যে গোবিন্দ চাটুর্য বলে আর কেউ রইল না, অথচ আমি রইলাম, তাহলে কি চমৎকারটাই না হতো। ওই তো ভুজঙ্গ কেমন অঘরে ঘুমোচ্ছে। আমি যদি ভুজঙ্গ হতে পারতাম, যে কখনো কোনোদিন অন্যায় করেনি, যার মনে কোনো পাপ নেই, তা কি সম্ভব না? কোনো রকমেই কি সম্ভব না? কথাটা ভাবতে ভাবতে আমার মাথা গরম হয়ে গেল। আমি মাদুরের ওপর উঠে বসলাম। তারপর হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, এর থেকে সহজ আর কিছুই নয়। মা মারা গেছেন,
ভুজঙ্গও বিয়ে করেনি, আমাদের নিকট কোনো আত্মীয়ও নেই। কে জানবে যে আমি ভুজঙ্গ নই? কে জানবে? কেউ না। এ আমার একরকম আত্মহত্যা, অদ্ভুত আত্মহত্যা বলতে পারেন। গোবিন্দ চাটুর্যকে আমি হত্যা করব, তার নাম মুছে দেবো এই জগৎ থেকে। কাল থেকে আমি ভুজঙ্গধর চাটুর্যে, নির্মল নিষ্পাপ মুক্ত জীবনের অধিকারী হব আমি। আনন্দে, উত্তেজনায় ও নিষ্ঠুর সংকল্পে আমার সমস্ত শরীর যেন কাঁপতে লাগলো। তবু আমি অনেকক্ষণ ঘুমন্ত ভুজঙ্গের পাশে চুপ করে বসে রইলাম। হঠাৎ ঢং ঢং করে কোথায় যেন দুটো বাজলো, আর সেই শব্দে আমি চমকে উঠলাম। না, আর দেরি করা চলে না। রাজ্যে ফুরিয়ে এলো। তখন আমি আস্তে আস্তে উঠে ভুজঙ্গের বুকের উপর চেপে বসলাম। ঘুমের মধ্যে সে গোঁ গোঁ করে উঠল, আর তারপর দুহাতে তার গলাটা টিপে ধরলাম শক্ত করে। আমার গায়ে যত শক্তি আছে সব নেমে এলো আমার 10টি আঙুলে। বড় বড় বিকট চোখ মিলে তাকালো সে কি ওই অন্ধকারও আমাকে চিনতে পেরেছিল নিশ্চয়ই। যখন তার মুখে যন্ত্রণায়, আতঙ্কে, ঘৃণায় আর অভিযোগ মেশা যে ভীষণ দৃষ্টিভাবটা ফুটে উঠেছিল, তা আমি নরক কেউ গিয়ে ভুলতে পারবো না। অনেকক্ষণ ধরে সে গোঁ গোঁ করলো, ধস্তাধস্তি করার চেষ্টাও করলো, কিন্তু আমার 10টি আঙুলের একটিও মুহূর্তের জন্য শিথিল হলো না। তারপর আস্তে আস্তে ছটফটানিটা কমে এলো। খানিক পরে হঠাৎ একটা গভীর নিঃশ্বাস পড়ল, তারপর চুপ। তখন আমি উঠে আলো জ্বালালাম। এতদিন নিজের মুখ যেসব দিয়ে কুৎসিত করে রেখেছি, সেই সব দিয়ে ওকে আবার সাজালাম। সেই দাড়ি, সেই আঁচিল, সেই কানা চোখ, সেই লম্বা লম্বা আলুথালু চুল। কাজটি শেষ করতে পুরো 1 ঘন্টা লাগলো। নিপুণ শিল্পীর হাতে আঁকা হলো ওর মুখ, গোবিন্দ চাটুর্যের মুখ। কোনোখানেও কোনো খুঁত নেই। তারপর আমার এই হেঁটো ধুতি আর খাটো পাঞ্জাবি ওকে পরিয়ে দিলাম, আর আমি পরলাম ওর জামা কাপড়। মৃত গোবিন্দ চাটুর্যে পড়ে রইল ঘরে, আর জীবন্ত ভুজঙ্গধর নেমে এলো কলতলায়, হাত মুখ ধুলো, তারপর রাস্তায়। ওকে রেখে এলাম মেঝেতে শুয়ে, যতদূর সম্ভব বিভৎস ভঙ্গিতে। বিছানাটা এক কোণে গুটিয়ে রাখলাম, আর তার মধ্যেই রইল আমার এতদিনের অদ্ভুত প্রসাধনের দামি সঙ্গী, সেই আয়নাটি। মুখের ওপর ছবি আঁকার কাজটা রাত্রেই করতে হয়, তাই আলোটাও ছিল খুব জোরালো। সেটা নিভাতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়ছে। আজ থেকে আমি ভুজঙ্গ। কি আরাম, কি শান্তি। আমি রং তুলির পুটুলিটা হাতে করে নিয়ে বেরিয়ে পড়লাম। খানিকটা এসে সেটা ফেলে দিলাম একটা ডাস্টবিনে। ও, বলতে ভুলে গেছি, টাকা পয়সা সব সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম। ওই টাকা তো ভুজঙ্গধরের, আর আমি তো ভুজঙ্গধর। রাস্তায় ঘোরাঘুরি করে রাতটা কাটিয়ে দিলাম। ভোর হলো, লোকজনের চলাচল শুরু হলো। কাছাকাছি একটা ভালো হোটেলে গিয়ে উঠলাম। ডিম রুটি দিয়ে চাও খেলাম ভদ্রলোকের মতো। কত দিন পরে যে মানুষের মতো খাওয়া জুটল। তারপর বেরিয়ে এসে রাশি রাশি জামা কাপড়, গরম জামা, শাল, বিছানা, বালিশ, হোলস, সুটকেস সবই কিনলাম। আর তো আমি হারকিপ্টে গোবিন্দ চাটুর্য নই, আমি ভুজঙ্গধর। আমি মানুষ। এখন থেকে আমি মানুষের মতো বাঁচব। নাপিতের দোকানে গিয়ে চুলদাড়ি ছাটালাম, দাড়িও কামালাম। হোটেলে ফিরে এসে গরম জলে ভালো করে স্নান করলাম। 10 বছর পরে এই হলো আমার প্রথম স্নান। জলের স্পর্শে সমস্ত শরীরটা যেন জুড়িয়ে গেল। আহা, যে কোনো অভাজন সেসব সুখ থেকে বঞ্চিত নয়, কিন্তু আমি তা থেকে বঞ্চিত ছিলাম এতদিন কোন প্রাণে? তবে আর না। গোবিন্দ চাটুর্য মরে গেছে, আমি ভুজঙ্গধর। আজ থেকে আমার মানুষের মতো জীবনযাপন। জিনিসপত্র নিয়ে একটা রিকশায় উঠলাম, আর সেই রিকশা নিয়ে এই মেসে। এখানে আবার না এলেই তো হতো, স্টেশনে গিয়ে রেলগাড়ি ধরে যে কোনো জায়গায় চলে গেলেই তো হতো। কিন্তু আমি এখানে কেন এলাম জানেন? আমি যে গোবিন্দ চাটুর্যে নই, আমি যে ভুজঙ্গধর, সেটা নিজের কাছে এবং সকলের কাছে প্রমাণ করবার জন্য। আজ সকালে এই মেসে ভুজঙ্গর আসবার কথা ছিল। সে এলো। সুন্দর তার চেহারা, চমৎকার ভদ্রলোক সে, পরিপাটিও ফিটফাট তার সাজসজ্জা। আর তারপর তো আপনারা জানেনই। ইন্সপেক্টর বাবু, আপনার কাছে আমার এই অনুরোধ, আপনারা আমাকে দয়া করে দ্বীপান্তরে পাঠাবেন না।
আমার বিচারের ব্যাপারটা যথাসম্ভব সংক্ষেপে করবেন। যদি আজই ফাঁসি কাটে ঝুলতে পারতাম তাহলে খুব খুশি হতাম। বাঁচবার শেষ চেষ্টা করেছিলাম, কিন্তু তা ব্যর্থ হলো। এখন আমার আর বাঁচবার কোনো ইচ্ছে নেই। এখন আমি মরলেই বাঁচি। আচ্ছা ইন্সপেক্টর বাবু, ফাঁসিতে ঝুলতে কি খুব ব্যথা লাগে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।